ফুপির বাড়ি যেতে যেতে রাত হয়ে গেছে। আনুমানিক রাত 1টা কিংবা 2টা বেজে। আমি রাস্তা পার হতেই হঠাৎ দেখলাম মানুষ একটা নিচে পড়ে আছে। আমি একটু একটু করে এগোতে লাগলাম। ওই মানুষটার যত কাছে যাই ততই ভয় করতেছে। আমার পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি ওই ব্যক্তির সামনে গিয়ে যা দেখলাম, মাথা ঘোরানো শুরু করলো। মানুষটার মাথা কাটা দেখে মনে হচ্ছে কেউ জবাই করে দিছে। আমি ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে আসলাম। ফুপির দরজায় এসে টোকা দিতে লাগলাম। নিজেকে কেমন জানি অস্থির অস্থির লাগছে। শরীর পুরো ঘেমে একাকার হয়ে আছে। শার্টটা পুরো ভিজে গেছে। আমি এমনভাবে দরজা ধাক্কাচ্ছি, মনে হচ্ছে এখন ভেঙে যাবে। কিছুক্ষণ পর ফুপি চোখ ডলতে ডলতে এসে দরজা খুলে দিল। আমাকে দেখে ফুপি জড়িয়ে ধরলো। বাবা, তুই এত রাতে? পরে বলবো ফুপি, আগে ঘরে তো ঢুকতে দিবা। আচ্ছা আয়। আমি ঘরে ঢুকে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলাম। এরপর চোখে মুখে পানি দিতে লাগলাম। গরমে ইচ্ছে করছে গোসল করে ফেলতে। আমি ফ্রেশ হয়ে বের হলাম। ফুপি আমার দিকে তাকিয়ে আছে। কি হলো ফুপি, এমন করে কি দেখছো? তুই আসবি আমাকে আগে বললি না কেন? আসলে তেমন কিছু না ফুপি, আর খাবার দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা বস, আমি নিয়ে আসছি। এরপর ফুপি গিয়ে খাবার নিয়ে আসলো আর এসে আমার পাশে বসলো। শুধু এক প্লেট আনছো? আমার কত ক্ষুধা লাগছে তুমি জানো? চুপ করে বসে থাক আর এদিকে আমি খাইয়ে দিই। এরপর আমি ফুপির পাশে গিয়ে বসলাম। ফুপি আমাকে এক এক করে খাইয়ে দিতে লাগলো। আমি খাচ্ছি, কোনো কথা বলতেছি না। একটু যা দেখলাম চোখে শুধু ভাসছে। কি জঘন্যভাবে লোকটিকে মেরেছে, কারা এমন কাজ করতে পারে, আমি এসব ভাবতেছি। তৎক্ষণাৎ আমার ভাবনাতে ফুপি ব্যাঘাত ঘটালো। কি সমস্যা তোর? হ্যাঁ কই কি কি ভ্যাবাচিকা খেয়ে গেলাম। তোকে কতক্ষণ ধরে ডাকছি, তোর কোনো হোশ জ্ঞান নেই? কি ভাবছিস এত? কিছু না ফুপি। আর আসতে তোর এত দেরি হলো কেন? আচ্ছা ফুপি, আমি ঘুমাবো, প্রচুর ঘুম পাচ্ছে। সকালে উঠে সব বলবো। কি বলিস? আর এগুলো খাবি না? না, পেট ভরে গেছে। আচ্ছা যা, রুম চিনিস তো? এটা কি বললে ফুপি? আচ্ছা যা। আমি রুমে গিয়ে ব্যাগটা একপাশে রাখলাম। এরপর খাটের উপর বসলাম। কেন অস্থির অস্থির লাগছে, অত কিছু না ভেবে কম্বল নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীর ভিজে, অ্যান্ড পুরো বিছানাতেও পানি। আর থাকতে না পেরে ঠান্ডায় তাড়াতাড়ি উঠে পড়লাম। আর সামনে যাকে দেখলাম, মনটা কেন জানি খারাপ হয়ে গেল। তুই এখানে কেন? আমার বাড়ি আমি থাকবো না তো কে থাকবে? আর তুই কেন আসছিস? এমনি বেড়াতে আসছি। তো কখন যাবি এখান থেকে? আমার যখন ইচ্ছে হয়। তোকে কেন বলবো? আরে আয়ান বাবু, এত রাগ করো কেন? আমি তো জাস্ট মজা করছি। তুই সামনে থেকে যা, আমার মজা টজা ভালো লাগে না। তাই নাকি? ভালো লাগবে কিভাবে? তুই তো একটা। আর কিছু না বলে থেমে গেল। কি আমি? বল। তোর সাথে কথা বলার ইচ্ছে না, ফালতু ছেলে। এটা বলে ও হন হন করে চলে গেল। আমি কোনো মতে উঠে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে লাগলাম। এর মাঝে আমার আর রুহির পরিচয় দিয়ে দেই। আমি হলাম আলভি আয়ান, সবাই আয়ান বলে ডাকে। এবার অনার্স 3য় বর্ষে। আর বাবা মা বলতে কেউ নেই পৃথিবীতে, শুধু একাই আমি। আপন বলতে শুধু ফুপি আছে। আর আমি একজন, না, গল্পের মাঝে কে ওটা জেনে যাবেন। রুহি হলো ফুপির একমাত্র মেয়ে, বড়ই আদরের। রুহি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। রুহির আব্বু ফুপা, তিনি একজন এমপি। গল্পে আসা যাক। আমি রেডি হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি ফুপা। আমি ওনাকে আঙ্কেল বলে ডাকি। কি খবর আয়ান, কখন আসলে? জি আঙ্কেল, কালকে। ও ভালো, বসো আমাদের সাথে। আরে বাবা, ও সুপাই বসুক। আমার এরকম ভিটু টাইপের ভদ্র প্রকৃতির ছেলে ভালো লাগে না। তাই নাকি মা? আচ্ছা আঙ্কেল, আপনারা নাস্তা করে নেন, আমি কলেজ যাচ্ছি। ওহো বাবা, কিছু খেয়ে যেতে বলো। যে শরীর, না খেয়ে থাকতে থাকতে একদিন দেখবে ঘুরে টুরে পড়ে যাবে। দেখবে তখন তাকে নিয়ে আমাদের টানাটানি করতে হবে। আমি রুহির দিকে রাগী চোখে তাকিয়ে আছি। দেখছো বাবা আমাকে কেমন করে দেখতেছে? ওর নজর খারাপ, কখন কি করে বসে। চুপ কর রুহি, কি সব যাতা বলছিস? আর ও তোর বড় হয়, ভাইয়া বলে ডাকবি। একে আবার ভাইয়া ডাকবো? এটা কি বলো না। রুহির হাসি দেখে গা জ্বলে যাচ্ছে। আমি ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে কলেজে চলে গেলাম। এটা কি করলি মা? ও না খেয়ে চলে গেল। তো যাকগে, ওকে যে ওকে ডেকে খুঁজে খাওয়াতে হবে। রুহি, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস ওকে নিয়ে, কিছু বলবি না।
আসছে দরদ দেখাতে। আরে তোমরা মা মেয়ে ঝগড়া করো না। আর রুহি, আয়ান তোর ভাই হয়, সো ওর সাথে সম্মান দিয়ে কথা বলবি। আরে ওসব গায়া টায়ারে ভাই ডাকতে পারবো না। এটা বলতেই ফুপি ওর গালে থাপ্পড় মারল। চুপ কর তুই, এতক্ষণ অনেক বলেছিস আমার ছেলেকে, আর একটাও বাজে কথা বলবি না। মা, তুমি আমাকে ওই গায়া ছেলের জন্য মারলে, এটা ঠিক করলে না। এটা বলে রুহি খাবারের প্লেট ফ্লোরে আছাড় মেরে রাগে গজগজ করতে করতে কলেজে চলে আসলো। কলেজে এসে মাথায় হাত দিয়ে বসে আছি এমন সময় আমার ফ্রেন্ড রোহান আসলো। কেমন আছিস আয়ান? ভালো, তোর কি অবস্থা? ভালো। আর শোন, কি? তোকে আম্মু যেতে বলেছে। কিছুদিন আগেই তো আসলাম। আমি কিছু জানি না, আম্মু তোকে যেতে বলেছে। আচ্ছা, কলেজের শেষে না হয়ে যাব। ওকে চল, ক্লাসে যাই। আমি আর রোহান ক্লাসরুমে যাচ্ছি এমন সময় রুহি বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। দেখলাম ও চোখ মুখ লাল হয়ে আছে। সোজা এসে আমার কলার ধরলো। সমস্যা কি তোর? কই, আমার আবার কি সমস্যা? তোর জন্য মা আজকে আমাকে বকা দিয়েছে। আমি তো তোকে এমনিতে এমনিতে ছেড়ে দিতে পারি না। এটা বলে ঠাস করে থাপ্পড় মারলো। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। এটাই তোর উপহার। এটা বলে হনহন করে চলে গেল। আমি মুখটা একটু মালিশ করে মলিন হাসি দিয়ে হাঁটতে লাগলাম। আমি আর রোহান ক্লাসে বসে আছি। পাশে শুনতে পেলাম সবাই বলাবলি করছে কাল রাতে নাকি একটা লোক খুন হয়েছে। আচ্ছা আয়ান, তুই কি জানিস কাল রাতে একটা লোক খুন হয়েছে? কই না তো, কার থেকে শুনছিস? কি বলিস, আমাদের বাজারের পাশে ওই জায়গায় যেখানে আমরা সবাই মিলে আড্ডা দেই। ও, কে করছে খুন তোরা কি জানিস? না। কে বা কারা করেছে এরকম কোন আইডিয়া আছে তোর? কি কাউকে সন্দেহ হয়? আমার থেকে কেন জিজ্ঞেস করতেছিস? তুই জানিস না? আরে আমি আসছি যে বেশি দিন হয় নাই, এখানে মানুষ কে কি রকম কেমনে জানবো? আমরা কথা বলতেছি, এর মধ্যে আবির আর রাফি আসলো। কেমন আছিস মামা? ভালো, তোরা কেমন আছিস? এই তো তোর মতো। মামা, খুনের খবরটা জানিস? হুম। আমার মনে হয় কি জানিস? কি? আমার সন্দেহ হচ্ছে একজনই খুন করেছে, তবে কনফার্ম না। কে, নামটা তো বল। তুই কিছু মনে করবি না তো? আমি আবার কি মনে করব? ভাই, তুই জানিস তো রুহি কেমন। আগে আর কথা বলতে না দিয়ে ওর কলার ধরে দাঁড় করালাম। চুপ কর শালা, রুহির নামে একটা বাজে কথা বলবি না। আমি রাফির কলার ধরাতে সবাই আমাকে ধরে ফেললো। এরপর সবাই মিলে আমাকে রাফির থেকে ছাড়িয়ে নিল। দোস্ত, তুই সামান্য এই কথার জন্য আমার কলার ধরলি? সরি ভাই, রুহির নামে কেউ কিছু বললে সহ্য করতে পারি না। দেখিস একদিন সত্যিটা ফাঁস হবে। তোরা কি ঝগড়া করবি? চল সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাই আর আড্ডা মেরে আসি। না রে, মন ভালো নেই। আরে চল তো। এরপর সবার টানাটানিতে উঠে ওদের সাথে যেতে লাগলাম। গেট দিয়ে পার হতে দেখলাম রুহি একটা ছেলের সাথে বসে বসে হাসাহাসি করতেছে, আর ছেলেটাও সুযোগ বুঝে রুহির গায়ে ঢলে পড়ছে। আর ছেলেটাকে আজকে প্রথম দেখলাম। আমি ওদের সামনে গেলাম। রুহি, তোর পাশে ছেলেটাকে? যে হবে হোক, তোকে বলবো কেন? ছেলেটা সুযোগ বুঝে তোর গায়ে ঢলে পড়তেছে, আর তুই কিছু বলতেছিস না কেন? তুই আমার সামনে থেকে যা তো। ফুপিকে বলবো? আরে যা তো, যত সব পাগল ছাগল, কোথা থেকে আসে এসব? যান চলো তো, আমরা ওদিকে গিয়ে বসি। চলো। ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উঠে অন্য পাশে গিয়ে বসলো। আমি চোখ নামিয়ে ওদের সামনে থেকে চলে আসলাম। আমি ফ্রেন্ডদের কাছে গেলাম। এই, তোরা ছেলেটাকে কেউ চিনিস নাকি? ছেলেটা আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে। ছেলেটার চরিত্র কেমন? এই, তোরা কেউ কিছু বলিস না, দেখবি ও আবার তোদের কলার ধরবে। ভাই, তুই রাগ করছিস। সরি রে। আমি রাফিকে জড়িয়ে ধরলাম, মনটা খারাপ করে বললাম, জানিস ভাই, এই পৃথিবীতে আমার ফুপি ছাড়া কেউ নেই। আর আমি ফুপিকে অনেক অনেক ভালোবাসি। ওনার মনে কোনোভাবে কষ্ট দিতে চাই না, তাই মুখ বুজে সব সহ্য করি। সরি ভাই, তুই মন খারাপ করিস না। শালা তোদের কথাবার্তা শেষ হলে চল তো। এরপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম। আমি এসে দেখি আঙ্কেল চেয়ারম্যান সাহেব সবাই মিলে বসে মিটিং করতেছে। আমি কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমের দরজা লক করে দিলাম। এরপর ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করতে লাগলাম। আমার অ্যাসিস্ট্যান্ট আরোহীকে কল দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো স্যার, কাজ কি শেষ? না, এখন বসছি। আর অফিসে সব ঠিকঠাক আছে তো? জি স্যার। কোনো সমস্যা হলে বলো, আমি এসে সলভ করে দিব।
জি স্যার। আর আপনার ফুপি কেমন আছে? ভালো। আচ্ছা ভাই, আর কাজ শেষ হলে আমি তোমাকে মেইলে জানাবো। ওকে স্যার। এরপর লাইন কেটে দিলাম। আমি সব ফাইল দেখে ল্যাপটপটা আবার লুকিয়ে রাখলাম। এরপর রুম থেকে বের হলাম। নিচে এসে দেখি ফুপি, রুহি, আঙ্কেল সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমিও ওদের সাথে যোগ দিলাম। আমাকে বসতে দেখে রুহি নাক ছিটকে উঠল। তুই এখানে আসলি কেন? আর দেখতেছিস না আমরা কথা বলছি? আসলে সরি। আমি উঠে চলে আসতেই ফুপি আমার হাত ধরে ফেললো। ওনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। বস বাবা, কি করবো বল, আমার মেয়েটা যে ওরকম। ও কিছু না ফুপি, আমি যাচ্ছি, তোমরা কথা বলো। হুম। আমি আবার রুমে ঢুকে মোবাইলটা হাতে নিলাম। গিয়ে কিছুক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করলাম। গল্পে কে কেমন কমেন্ট করতেছে এসব দেখতেছি। এরপর মনটা যেন কেন জানি খারাপ হয়ে যাচ্ছে। বুক ফেটে কান্না আসতে চাইছে। আমি রুমের মধ্যে পাইচারি করতে লাগলাম। শূন্য বুকটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। মা বাবার কথা খুব মনে পড়তেছে। জানালা দিয়ে বাইরে দেখলাম আজকে চাঁদ উঠেছে। আমি রুমের মধ্যে এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদে উঠে গেলাম। এরপর রেলিং ধরতে যাচ্ছি, তখন সামনে যাকে দেখতেছি রুহি কার সাথে যেন হেসে হেসে কথা বলতেছে। হঠাৎ পিছন ফিরে আমাকে দেখে যা করলো, আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। রুহি ফোনটা ওর পকেটে রেখে আমার দিকে তেড়ে আসলো, আর এসে কুত্তার বাচ্চা বলে থাপ্পড় একটা লাগাই দিল। এই ফকিরের বাচ্চা, এখানে কেন আসছিস? চুপ করে দাঁড়িয়ে আছি। কিরে, কান দিয়ে কথা ঢুকে না? তোকে না বলছিস সামনে থেকে যেতে? আর কখনো ছাদের আশেপাশেও যেন না দেখি। রুহি, আমি তোর ছোট না বড়? শোন, আমি আমার জানের সাথে কথা বলছি, মাঝখানে এসে আমাদের কথার মাঝে ভঙ্গ করিস না। আমার রাগ উঠলে কিন্তু পরিণাম ভালো হবে না। আচ্ছা সরি, আমি যাচ্ছি। আমি ওর সামনে থেকে এসে ছাদের অন্য পাশে এসে দাঁড়ালাম। রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতেছি। মা বাবা যদি থাকতো হয়তো তাদের কাছে গিয়ে বলতে পারতাম, মা, আমার এই বুকে অনেক কষ্ট, সবকিছু থেকেও যেন ফাঁকা ফাঁকা লাগছে। মা, তোমাদের সাথে যদি আমাকেও এসব ভাবতেছি। এমন সময় আবার রুহি আসলো। তুই বয়রা নাকি রে? কানে কথা ঢুকে না? চুপ করে আছি। আজকের পর জীবনে যদি তোকে এই ছাদে পা রাখতে দেখি, তাহলে পা গুলো কেটে তোর হাতে ধরিয়ে দেব। এটা বলে ওর সামনে থেকে রুমে চলে আসলাম। এসে দরজা বন্ধ করে ঘুম দিলাম। রাতে ফুপি ডাকছে কিনা জানি না, সকালে উঠলাম দেখি রোহিত ছাড়া বাড়িতে কেউ নেই। আমি কোনো কথা না বলে বাহিরে বের হতে যাব, অমনি ওই দাঁড়া। বল। বল না, বলেন বলবি, আপনি করে বলবি। আচ্ছা বলেন। যা, আমার জন্য নাস্তা বানিয়ে আন। পারবো না। কি বললি তুই? আমি কি জিনিস তুই মনে হয় জানিস না। যেটা বলছি ওটা কর, না হলে এর ফল ভালো হবে না। পারবো না, যা ইচ্ছা করেন। আমি চলে আসতে যাব, অমনি রুহি আবার বলল, তুই কি এই বাড়িতে থাকতে চাস? যদি থাকতে ইচ্ছে হয় তাহলে আমার কথা শুনতে হবে। পারবো না। ওকে, যেতে পারিস, কিন্তু মনে রাখিস এর ফল কিন্তু খুব ভয়াবহ হবে। যত সব ফালতু। এটা বলে আমি ঘর থেকে বের হয়ে কলেজে গেলাম। এরপর ক্যান্টিনে গিয়ে নাস্তা নিয়ে খেতে বসছি, অমনি মেয়ে একটা এসে আমার খাবারগুলো ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আমি রাগে ফুসতে ফুসতে মেয়েটার দিকে তাকালাম। খাবারগুলো ফেললেন কেন? আপনি? দেখলাম মেয়েটা কথা বলতে ভয় পাচ্ছে। মনে হচ্ছে মেয়েটা ভুল করে এসব করেছে। আমি কি করছি? আপনি আমার জায়গায় বসছেন কেন? তাই বলে আপনি আমার খাবার ফেলে দিবেন? আপনাকে এখানে কে পাঠিয়েছে? কেউ না। বলেন কে পাঠিয়েছে? বললাম তো কেউ না। মেয়েটা একটু জোরে কথা বলতেই সবাই আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর দেখলাম রুহি ওর দলবল নিয়ে আমার সামনে এসে হাজির, আর ওর হাতে হকি স্টিক। আপু, ও আপনাকে কি বলছে? ও আমাকে রুম ডেট করার জন্য জোর করছে। আপনি রাজি হচ্ছেন না বলে আপনাকে হুমকি দিচ্ছে, তাই তো? কি বলছে ও আপনাকে? আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি বলতেছে মেয়েটা? আমি যদি ওর কথায় রাজি না হই তাহলে আমাকে জোর করে ধর্ষণ করবে। আপনি এখন যেতে পারেন আপু, আমি দেখছি কি করা যায়। ওই অচেনা মেয়েটা যাওয়ার সাথে সাথে সবাই আমাকে চিচি করতে লাগলো। কেউ কেউ বলে উঠলো, আপনাকে দেখে তো অনেক ভদ্র মনে হয়, আপনি এমন কাজ করেন? এই, তোরা ওকে ধর আর নিয়ে চল আমাদের জায়গায়। সাথে সাথে রুহির বন্ধুরা আমাকে ধরে শহীদ মিনারের সামনে নিয়ে গেল এবং আমার হাত পা গুলো বাঁধলো। রুহি হকি স্টিক দিয়ে আমার হাঁটু বরাবর বাড়ি মারলো। আমি আহা বলে চিৎকার করে উঠলাম। মেয়েদের জোর করার, ধর্ষণ করার অনেক শখ, তাই না? এটা বলে আবার বাড়ি মারলো। আমি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লাম। রুহি এসে আমার মাথার চুলগুলো ধরলো। তোর অনেক সাহস না? কথা বল, আবার তুলেও নিয়ে যাবি? চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি। এই,
তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার শালারে। ওর বুকের কলিজা বেড়ে গেছে। মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়, এমন ভাবে মারবে যে উঠে দাঁড়াতে না পারে। রুহির বন্ধু বান্ধবী সবাই সে থাপ্পড়, কেউ কেউ থুতু মারল। হঠাৎ পিছন থেকে কেউ একজন মাথায় বাড়ি মারল। মাথা দিয়ে গড়গড় করে রক্ত বের হতে লাগলো। হাত পা বাঁধা, বুক ফেটে কান্না আসতেছে। সবকিছু কেমন যেন ঝাপসা ঝাপসা লাগতেছে। চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তেছে। দূরে দেখলাম আমার সব বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। রুহির দিকে তাকিয়ে দেখি ও হাসতেছে, হয়তো বিজয়ের হাসি। আমি আস্তে চোখ বন্ধ করে ফেললাম, হয়তো এটাই শেষ নিঃশ্বাস। মাটিতে লুটিয়ে পড়লাম। একটু একটু যখন জ্ঞান ছিল তখনও দেখলাম সবাই মারতেছে। হাত পা নাড়াতে চাচ্ছি, পারছি না। যে যতক্ষণ ইচ্ছে মারলো। আমি যখন নড়াচড়া বন্ধ করে দিছি তখন রুহি, এই শালা মনে হয় মরে গেছে। চেক করে দেখ, বেঁচে থাকলে হাসপাতালে পাঠিয়ে দে। এরপর রাহুল আমাকে চেক দেখলো। সিফাত বেঁচে আছে, এই শালা। যেটা বলছে ওইটা কর। ওকে দোষ। এরপর ওরা সবাই মিলে আমাকে ধরাধরি করে হাসপাতালে পাঠালো। এরপর ভর্তি করে দিল। আমি যখন চোখ খুললাম পাশে দেখলাম কলেজের ওই মেয়ে যার জন্য আমার আজ এমন অবস্থা। আমি মেয়েটাকে দেখে মুখটা অন্যদিকে করে রাখলাম। ওই মেয়ে হয়তো এটা বুঝতে পেরেছে। এরপর মেয়েটা কান্না করে দিল। আমার পা জড়িয়ে ধরে কান্না করতেছে। এ কি, আপনি আমার পা ধরছেন কেন? আমি অনেক বড় অপরাধী। আমি জানি আপনি আমাকে কখনো মাফ করবেন না। কিসের মাপের কথা বলছেন আপনি? কলেজের ওই ব্যাপারে। আচ্ছা, ওসব বাদ দেন, মাফ করে দিছি। সত্যি? আমি জানি আমাকে রুহি ইচ্ছে করে মেরেছে। মাঝখানে এই বোনটা আসলো, হয়তো জোর করে আমার নামে মিথ্যা বলতে বলেছে। আপনার নাম কি? আসমা মনি। ও, কোন ইয়ারে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ারে। ও গুড। ঘরে কে কে আছে তোমার? আমি আর মা। তুমি পড়ালেখা করো কেমন করে? টিউশন করে। ও আচ্ছা, আমি এখানে কতদিন ধরে আছি? 2 দিন ধরে। আমাকে কেউ দেখতে এসেছে? একটা আপু আসছিল। ও, নাম কি? আমরা কথা বলতেছি এমন সময় আরোহী ঢুকলো। এসে আমার মাথার পাশে বসলো। এখন কেমন লাগতেছে? ভালো। স্যার, কে বা কারা আপনাকে এইভাবে মেরেছে কাউকে কি চিনেন? না, আমি ওদের কাউকে চিনি না। হঠাৎ করে এসে হামলা করে চলে গেল। ভাইয়া। আসমাকে থামিয়ে দিয়ে, কাউকে চিনি না আমি। আর আরোহী, তুমি একটু বাইরে যাবে? ওকে স্যার। আরোহী যখন বাইরে গেল আসমা এবার জিজ্ঞেস করতে লাগলো, ভাইয়া আপনি এটা কি করলেন? কোনটা? আপনাকে যারা মেরেছে তাদের তো আপনি চিনেন। আরে ও কিছু না। আর কত মার খেতে হয় জানি না। কেন ভাইয়া? কিছু না, সময় হলে জানতে পারবে। আর তোমাকে রুহি কি বলছে যার জন্য আমার উপর মিথ্যা অপবাদ দিলে? ভাইয়া, রুহি আপু বলেছে আমি যদি আপনার উপর মিথ্যা অপবাদ না দিই তাহলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। সামান্য একটা বিষয় আর তুমি ভয়ও পেয়ে গেলে? ভাইয়া, রুহি যেটা বলে ওটা করতে হয়, না করলে অন্য কিছু হয়। ও ভাইয়া, আপনি কিছুক্ষণ ঘুমান, আমি আসছি। আমি কিছুক্ষণ এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। 3 দিনে কোনো রকম সুস্থ হলাম। সবসময় দেখলাম আসমা আর আরোহী পাশে ছিল, তবে আরোহীকে থাকতে দিতাম না, কারণ ও পরিবার সংসার আছে। যাই হোক, আরোহী হাসপাতালে সব বিল দিয়ে দাও। জি স্যার। আসমা। জি ভাইয়া। তুমি এখন বাড়ি চলে যাও, কাল কলেজে দেখা হবে। ভাইয়া, আপনি কোথায় যাবেন এখন? ও তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যাও আর ভালো করে পড়ালেখা করো। আচ্ছা। আর শুনো, কোনো সময় যদি কিছুর প্রয়োজন হয় আমাকে বলিও। আজকে থেকে মনে করো আমি তোমার বড় ভাই। আরোহী, ওকে একটা 10,000 টাকার চেক লিখে দাও। জি স্যার। আরোহী চেকটা লিখে আসমাকে দিল। আসমা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? করোনা করছেন নাকি ভাইয়া? একটু আগে না বলছি আমি তোমার বড় ভাই। এরপর আরোহী আসমাকে চেকটা দিল। আমি আরোহীকে বলে গাড়ি একটা নিয়ে আবার ফুপির বাড়ি গেলাম। ফুপি আমাকে দেখে দৌড়ে আসলো। কি হয়েছে বাবা, তোর এমন অবস্থা কেন? আমার মুখে হাত বুলাচ্ছে আর জড়িয়ে ধরে কান্না করতেছে। ফুপি, শান্ত হও, আমার কিছু হয়নি। মনে হয় আমার মৃত্যু আজরাইল ছাড়া অন্য কারো হাতে লেখা নাই। কে করেছে এমন? নাম বল, আমি তোর আঙ্কেলকে বলছি। না ফুপি, কাউকে কিছু বলো না। আর আঙ্কেলকে বললে আঙ্কেল চিন্তা করবে। আমার ছেলের গায়ে হাত তোলার এমন সাহস কার হয়েছে? একবার বল বাবা। বললাম তো ফুপি, কেউ কিছু করেনি। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। আমি রুমে যাচ্ছি ফুপি, পারলে কিছু খাবার পাঠিয়ে দিও। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, এমন সময় পিছনে দেখলাম রুহি। ও মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরে গেল। আমি এত কিছু পাত্তা না দিয়ে রুমে ঢুকলাম।
এরপর কিছুক্ষণ ঘুমিয়ে গেলাম। বিকেলের দিকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখলাম শুভ, ওর বাবা মা, আঙ্কেল, ফুপি সবাই বসে কথা বলতেছে। আর শুভর পাশে দেখলাম রুহি শাড়ি পরে বসে আছে। আমি নিচে নামতে দেখে, আয়ান এদিকে আয়। বলো ফুপি। আমি ওনাদের সামনে যেতে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। এরপর আমি ওখানে বসে বসে ওদের কথা শুনতে লাগলাম। আর কিছুটা শুনে বুঝলাম যে এখানে রুহির আর শুভর বিয়ের কথা চলতেছে। আমি কিছু না বলে চুপ মেরে বসে রইলাম। তা বেয়া সাহেব, বিয়ের তারিখ কখন করলে ভালো হবে? আমার মতে কিছুদিন পর হলে মনে হয় ভালো হবে। আর আমাদের সামনে ইলেকশন, কিছুটা ঝামেলার মধ্যে থাকবো। রুহির মা, শফিক সাহেব ঠিক বলেছে। আর রুহিও ততদিন পড়ালেখা করুক। আপনাদের ইচ্ছে। এরপর সবার কথাবার্তা শেষ হলে রুহিকে একটা আংটি পরিয়ে দিয়ে চলে গেল। আমি ছাদে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল। আমি এখানে আসাটাই মনে হয় ভুল হয়েছে। রুহিকে কিছু বলতে পারলাম না। হয়তো মনের কথাগুলো কখনো আর বলা হলো না। মনের কথা মনের মধ্যে থেকে যাবে। হঠাৎ মনে হলো পিছনে কেউ একজন আসতেছে। আমি চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। খেতে খেতে আর লাভ নাই, সময় থাকতে জিনিসের কদর দিতে হয়, বুঝলে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। আহারে বেচারা, কত মান না খেলো। আমি তো মনে করছি মরে টরে যাবি। আমি কিছু না বলে চুপ করে শুনতেছি। আর তোকে না বললাম আমার বাড়িতে না আসতে? তুই এত বেহাইয়া কেন রে? লজ্জা শরম নাই তোর? আমার কাঁধ থেকে ওর হাত নামিয়ে রুমে চলে গেলাম। এরপর ব্যাগটা হাতে নিয়ে নিচে আসলাম। কোথায় যাচ্ছিস বাবা? সরি ফুপি, আমার একটা কাজ আছে, তাই আমাকে যেতে হবে। কি কাজ আমাকে বল। তেমন কিছু না, কয়েকদিন ওখানে থাকতে হবে। আর কাজ শেষ হলে চলে আসব। আচ্ছা, ভালো থাকিস। আর পৌঁছে আমাকে ফোন দিস। আমি বাইরে গিয়ে একটা সিএনজি নিয়ে বাস স্টেশনে গেলাম। এরপর একটা সিট নিলাম। এরপর কিছু খাবার নিলাম, যদি ক্ষুধা লাগে। এরপর বাসে উঠে আমি সিট নাম্বার দেখতে দেখতে সামনে যেতে লাগলাম। আমার সিট বরাবর যখন গেলাম, দেখলাম আমার সিটের একটা মেয়ে বসে আছে। আপু, আপনি যেটাই বসছেন ওটা আমার সিট। আপনি একটু চেক করে নিলে ভালো হয়। এই সিটটা দিতে পারবো না। কেন? শোনেন, ঢাকা যেতে অনেক সময় লাগবে, আর আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না। এত কিছু বুঝি না, আপনি আমার সিট থেকে উঠেন। ওই মিয়া, একটা কথা যদি বলেন তাহলে আমি এখন চিল্লা পাল্লা করব, তখন মজা কারে কয় বুঝবেন। আচ্ছা সরি আপু, আপনার যেখানে ইচ্ছে সেখানে বসেন, এরপরও ঝামেলা করবেন না। ওকে। আমি সিটে বসে কানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। কতক্ষণ ঘুমাইছি জানি না, তবে পাশে যে মেয়েটা বসেছিল দেখলাম সেই মেয়েটা ডাকতেছে। আমি উঠতে গিয়ে লজ্জায় পড়ে গেলাম, কারণ মেয়েটার কোলে শুয়েছিলাম। আমি লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছি। এমন অবস্থায় পড়লাম ইচ্ছে করছে উঠে যেতে, কিন্তু ওটাও যাবে না, কারণ উঠলে কি মনে করবে কে জানে। আমি রিয়া, আপনি? আমি আয়ান। ওনার দিকে হাত বাড়াতে কেমন জানি হাতটা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এটা দেখে উনি মুচকি মুচকি হাসতে লাগলো। এবার উনি নিজে আমার হাতটা ধরলেন। ভয় পাচ্ছেন নাকি? আসলে একটু নার্ভাস লাগছে। কোনো ব্যাপার না। কি করেন, কোথায় থাকেন, লেখাপড়া করেন নাকি বেকার হয়ে ঘুরে বেড়ান? আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি বলছে মেয়েটা, এত কিছুর উত্তর কিভাবে দিব ভাবতেছি। এমন অবস্থায় মেয়েটা, সরি রিয়া, সমাধান করে দিল। আমি একটু বেশি বলে ফেলছি মনে হয়। না, তেমন কিছু না। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। কি বুঝতেছেন? আপনি একটা ভীতু মার্কা, ওটা বোঝা যাচ্ছে। ও তাই নাকি? আমার কপালে লেখা আছে মনে হয়। আচ্ছা, আপনি কি করেন ওটা তো বলেন। অনার্স 3য় বর্ষে পড়ি, আর বাড়ি ঢাকায়। তেমন কিছু করি না, তবে ছোটখাটো একটা জব করি। আর আপনি? অনার্স 2nd ইয়ার, বাড়ি ঢাকা, এন্ড মা বাবা বলতে কেউ নেই, এতিম। এই যে ম্যাম, সত্যি আপনার মা বাবা বলতে কেউ নেই? মিথ্যা বলবো কেন? না মানে আমারও নাই, তাই আর কি। থাকেন কোথায় আপনি? ঢাকায় হোস্টেল থেকে পড়াশোনা করি। পড়ালেখার খরচ কে দেয়? টিউশন থেকে যা পাই তা দিয়ে চলে যায়। ও। আমি চুপ করে বসে রইলাম। রিয়াও কিছু বলছে না, আমিও আর আগ বাড়িয়ে কিছু বলতেছি না। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আসলে আমি কাউকে আর কিছু বলতে দিল না। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। এরপর নাম্বার নিয়ে আমাকে আবার দিয়ে দিল। আমি বোকাশোকা হয়ে বসে রইলাম। ঢাকা যেতে তো অনেক সময়, একটা গল্প বলেন। জানি না। মিথ্যা বলেন কেন? যেটা বলছি সেটা বলেন। সত্যি বলবো না মিথ্যা বলবো? আপনি যেরকম ইচ্ছে বলেন। অনেক লম্বা কাহিনী, শুনে শেষ করতে পারবেন না। পরে হলেও একদিন শুনে নেব, এখন শুরু করেন। তাহলে 10 বছর আগে চলেন। অতীত, আমি আর রুহি স্কুলে যাচ্ছি।
আগে রুহির বাড়ি আর আমার বাড়ি একই শহরে ছিল, তবে এখন ওনারা গ্রামে থাকে। আর রুহির আব্বুর তেমন জায়গা জমি ছিল না, তবে উনি রাজনীতি করতেন আর এলাকায় ওনার নাম ডাক ছিল। রুহি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যেত। এমন একটা দিন নেই যে রুহি আমাকে ডাকে না। শুক্রবার হলে ও ডেকে যাবে, আর রুহি বেশিরভাগ সময় আমাদের বাড়ি থাকতো। তো এমন একদিন রুহি আমার রুমে এসে আমার কানে সুরসুরি দিতে লাগলো। আমি হাত দিয়ে ওর হাত নাড়া দিলাম, একটি পর আবার দিল। আমি এবার উঠে পড়লাম। সমস্যা কি তোর? ওঠ কুত্তা, স্কুলে যাবি না? না, তুই যা। কোনো কথা নাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আমি আজ যাব না। তুই না গেলে আমিও যাব না। এটা বলে রুহি আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গেলাম। তোকে কি করলে উঠবি আমি ভালো করে জানি শয়তান। আমি নিচে মামির কাছে আছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা। এরপর আমি ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে স্কুলের ইউনিফর্ম পরে নিচে আসলাম। এরপর নাস্তা করে দুজন আব্বুর গাড়িতে উঠলাম। এরপর আব্বু আমাদের নামিয়ে দিয়ে ওনার অফিসে চলে গেল। আমি গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমার পাশে রুহিও বসলো। স্যার অনেক বারণ করে আমার সাথে না বসতে, কিন্তু ও কারো কথা শুনে না। ও যেটা বলবে ওটা করবে। এরকম করতে করতে আমি এসএসসি দিয়ে কলেজে ভর্তি হলাম। এরপর এদিক ওদিক হতে হতে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম। রুহি এসএসসি দিল। আমার পড়ালেখার মান ভালো ছিল। এদিকে রুহি সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি এগুলো নিয়ে পড়ে থাকতো। তো এমন একদিন একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করলো। আয়ান, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। আমি যখনই কিছু বলতে যাব তখনই রুহি এসে হাজির। মেয়েটাকে দাঁড় করিয়ে লাগাই দিল একটা। এই তোর সাহস কি করে হয় ওকে প্রপোজ করার? এটা বলে মেয়েটার চুল ধরে টানতেছে। আমি রাগ কন্ট্রোল করতে না পেরে রুহির গালে ঠাস করে একটা লাগাই দিলাম। এই ছাড় মেয়েটাকে, আর তুই দিন দিন খারাপ হয়ে যাচ্ছিস। রুহি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। তুই এই মেয়ের জন্য আমাকে মারলি? তা না করে কি করব? তুই একটু বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি বাড়াবাড়ি করি? তা নয়তো কি? আর ছেলেদের মতো ঝগড়া করিস কেন? তুই ছোট হয়ে ওর গায়ে হাত তুলছিস কেন? কিসের ছোট? কোন দিক দিয়ে আমাকে ছোট মনে হয় তোর? ফালতু কথা বলার সময় নাই, যত সব। আমি রুহির সামনে থেকে চলে আসলাম। আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট ভালো হলো তখন বাবা বলতেছে দেশের বাইরে গিয়ে পড়তে। আমিও রাজি ছিলাম। অনেক স্বপ্ন ছিল বাইরে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। সবকিছু রেডি করে আমার তারিখ পড়লো যাওয়া একদিন আগে। রুহি আমাদের বাড়ি আসলো। আয়ান, কি করিস? দেখ, আমি তোর বড়। সমস্যা নাই, বেশি না, 2 বছরের। 2 বছর মানে বেশি না? আমার জন্য বেশি না। আচ্ছা, কি বলতে আসছিস বল। একটা কথা বলার ছিল। ওকে বল। এখানে না। তাহলে? রুহি আমাকে টানতে টানতে ছাদে নিয়ে আসলো। এরপর যেটা বলল আমি শুনে অবাক হয়ে গেলাম। আয়ান, তুই বিদেশে গেলে আমাকে ভুলে যাবি না? আরে ধুর, এসব কি বলিস তুই? তোকে ভুলে থাকা অসম্ভব। তাহলে যাইস না প্লিজ। কি বলিস এগুলো? হ্যাঁ, সবগুলো রেডি হয়ে গেছে, আর কালকে চলেও যাব। তুই আমার কথা শুনবি না? সরি, তোর এমন আবদার রাখতে পারবো না। ওকে। রুহি আমার সামনে থেকে গিয়ে ছাদের এক কোণে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। আমি ওর কান্না দেখে দৌড়ে ওর কাছে গেলাম। কি হয়েছে রুহি, কান্না করছিস কেন? আমার সাথে কথা বলিস না, যা। না, যাব না। বল কি হয়েছে? আমি যদি কিছু চাই দিবি? তোর কোনো চাওয়া অপূর্ণ রাখছি, বল। সত্যি দিবি? বল। রুহি আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর বলতে শুরু করলো, তোকে কখনো প্রেম করতে দিতাম না, কেন জানিস? আমি চাই তোর মনে শুধু আমি থাকি। তোর মনের ঘরে আমি ছাড়া আর কারো বসবাস করবে না। তোকে এক মুহূর্ত না দেখলে আমার চোখে ঘুম আসছে না। কি করব বল? তোকে যে বড্ড বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমি অচল। তুই চলে যাবি শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল। এমন একটা দিন নেই যে তোকে চালাই নাই। তুই না থাকলে কাকে চালাবো বল? তোকে এক মুহূর্ত না দেখলে মনে হয় অনেক বছর দেখিনি। জানিস, আমি ছোট থেকে তোকে ভালোবাসতাম, কখনো বলার সাহস হয়ে ওঠেনি। কিন্তু তুই কাল চলে যাবি শুনে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি তোর বাচ্চার আম্মু হতে চাই, সেই অধিকার কি দিবি? রুহি কান্না করছিল আর কথাগুলো বলছিল। আসলে আমিও রুহিকে ভালোবাসি। আমি রুহিকে আপন করে নিতে যাব, অমনি আমার স্বপ্নের কথা মনে পড়ল। আমি রুহিকে আমার থেকে ছাড়িয়ে ঠাটিয়ে একটা চড় দিলাম। আজকে থেকে আমার সামনেও আসবি না, তুই না আমার বোন, এগুলো ভাবলি কি করে? রুহি আমাকে জোর করে আবার জড়িয়ে ধরলো। প্লিজ আয়ান, আমাকে এভাবে ফিরিয়ে দিস না। আমি বাঁচবো না, তোকে না পেলে মরে যাবো আমি। যা ইচ্ছে কর, ছাড় আমাকে। প্লিজ আয়ান, এরকম করিস না। আমি সত্যিই মরে যাবো তোকে না পেলে। প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি তোর পায়ে পড়ছি। তারপরও বিদেশ যাস না।
তুই না বলতে আমি তোর কলিজা। আমি জানি তুইও আমায় ভালোবাসিস। প্লিজ আমার কথাটি একটিবারের জন্য হলেও ভেবে দেখ। আমি রুহির বাহু ধরে দাঁড় করিয়ে, শোন ছোট ছোট এর মতো থাক, আর তোর আর আমার যাই বল, তুই কোথায় আর আমি কোথায়, তোর মারামারি আমার এগুলো একদম ভালো লাগে না। যখন এগুলো ছেড়ে ভালো হবি তখন ভালোবাসবো। আমি সব ছেড়ে দিব, এরপরেও তুই বিদেশে যাস না। শোন, আমার লাইফে ভালোবাসা থেকে স্বপ্ন বড়, আর তোর এগুলো ভালোবাসা না, কিছুটা ভালো লাগা, মোহ। আমি জানি তুই আমি চলে গেলে আমাকে ভুলে যাবি। আর কি যেন বললি, ও আমাকে ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি না। আর বাংলাদেশ থেকে তোর মতো কোনো একটা পাগল ছাগলকে ভালোবাসিস। তুই যেমন তেমন ছেলে দেখিস, বুঝলি? গুড বাই। রুহি ওখানে দাঁড়িয়ে আছে, আর ওর চোখ দিয়ে পানি ঝরছে, কোনো রকম কথা বলছে না, ওখানে ঠাই দাঁড়িয়ে আছে। আমি এত কিছু না ভেবে রুমে চলে আসলাম। এরপর নিজে নিজে কান্না করতে লাগলাম। আমি আজ রুহির গায়ে হাত তুলেছি, ওকে কতটা কঠোর কথা বলেছি। আমার কথাগুলো শুনে ও অনেক কষ্ট পেয়েছে, এটা ভেবে ঢুকতে ঢুকতে কান্না আসছে। কিন্তু কান্না করলে হবে না, আর পড়ালেখা শেষ করে আসলে তখন আপন করে নিব। এখন এগুলো না ভাবলেও চলবে। রাতে খাবার খেতে নিছে, আর গেলাম না, ঘুমিয়ে গেলাম। এরপর সকালে উঠে আব্বু আম্মুকে বলে বের হচ্ছি, তখন খেয়াল করলাম রুহি ছাদে আর কান্না করতেছে, ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আঙ্কেল চলেন। ড্রাইভার আঙ্কেলকে গাড়ি টান দিতে বললাম। এরপর এয়ারপোর্টে গেলাম, যা যা করার দরকার সব শেষ করে প্লেনে উঠলাম। এরপর বসতে বসতে অনেক বোরিং লাগছিল, কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। এরপর প্লেন যখন থামলো দেখলাম সবাই নামতেছে, আমিও নেমে গেলাম। এরপর ইংল্যান্ডের এয়ারপোর্টে সব কাজ শেষ করে ওই দেশের মাটিতে যখন পা রাখলাম তখন মনটা কেমন জানি করে উঠলো। রাস্তায় বের হয়ে একটা গাড়ি নিয়ে আঙ্কেলের বাসায় চলে গেলাম। আব্বুর বন্ধু, আমাকে দেখে আন্টি আসলো। কখন আসলে বাবা? আর আমাদের তো একটুও বলো নাই। আন্টি আসলে খেয়ালই ছিল না, সরি। হইছে, এসব থাক, এখন যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার রেডি করছি। এরপর আন্টির থেকে রুম কোনটা জিজ্ঞেস করে ওই রুমে গিয়ে ব্যাগটা রেখে এরপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখি একটা পিচ্চি আমাকে চেয়ারে বসতে দেখে, আম্মু ওই ছেলেটা কে? তুমি চিনবে না, আর আজকে থেকে ওনাকে ভাইয়া বলে ডাকবে, কেমন? আমি ওনাকে ভাইয়া কেন রাখবো? কারণ উনি তোমার বড়। আন্টি সমস্যা নাই, ওর যেটা ইচ্ছে ডাকুক। তোমার নাম কি? ওহ আয়ান, আর তোমার? আলিফ। আমি জানি আমার নাম ভালো। আলিফ, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? আরে আন্টি ধমকাতে হবে না, পরে ঠিক হয়ে যাবে। এরপর খাওয়া দাওয়া করে রুমে গেলাম। এরপর সকালে উঠে আঙ্কেল সহ গিয়ে একটা ভার্সিটিতে ভর্তি হলাম। এরপর শুরু হলো আমার জীবন। এরকম করতে করতে 1 মাস চলে গেল। হঠাৎ একদিন শুনলাম রুহি সুইসাইড করতে চেয়েছিল। এটা শুনে অনেক খারাপ লাগলো, আর এখান থেকে যেতেও পারবো না। যদি বাংলাদেশ হতো তাহলে ভেবে দেখা যেত। এরপর আর কি হয়েছে জানি না। এখানে এসে আমার অনেক বন্ধু বান্ধবও হয়ে গেছে। 1 বছর হয়ে গেল, আর কোনোদিন রুহি বা আব্বু আম্মু রুহির কথা বলতো না। মনে মনে ভাবছি রুহি হয়তো রেগে গেছে, নয়তো আমাকে ভুলে গেছে। একদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, এমন সময় আব্বুর মোবাইল থেকে কতগুলো ছবি আসলো এবং একটা লেখাও আসলো। আমি এত পাত্তা না দিয়ে বাড়ি গেলাম। এরপর খাওয়া দাওয়া করে রুমে এসে মোবাইল চালু করে বাবা কি দিছে ঢুকে অবাক হয়ে গেলাম। তাহলে চলেন কি লেখা আছে। আয়ন বাবা, তোর সাথে আর হয়তো দেখা হবে কিনা জানি না। আমি আর তোর মা গাড়ি চালিয়ে একটা জায়গায় যাচ্ছি, কিন্তু কত দূর আসছি ঠিক জানি না। আমাদের গাড়ি ব্রেকের তার ছিঁড়ে গেছে, বাঁচবো কিনা ওটাও জানি না। আমরা মারা গেলে আমাদের মনে করে কান্নাকাটি করিস না বাবা, আমরা সব সময় তোর সাথে আছি। আর যে কাগজগুলো দিলাম ওগুলো আমাদের কোম্পানির দলিল। বাবা তুই যত তাড়াতাড়ি পারিস চলে আসিস। ভালো থাকিস বাবা, আমাদের জন্য একদম কান্না করবি না। এটা দেখে বুকে কেমন জানি করে উঠলো, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি রুহির আব্বুর কাছে ফোন দিলাম। আঙ্কেল আপনি কোথায়? আয়ান, তোর বাবা আর মা নেই, আমাদের ছেড়ে চলে গেছে। এটা হতে পারে না আঙ্কেল, ফুপিকে দেন। আঙ্কেল যখন ফুপিকে দিল দেখলাম আন্টি কান্না করতেছে। কান্না করার জন্য উনি কথা বলতে পারছে না। আয়ান ভাই আমাদের ছেড়ে চলে গেছে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চুপ করে রইলাম, আর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ কান থেকে মোবাইলটা পড়ে গেল, আমার মাথাটা ঘোরাতে লাগলো, ধপ করে নিচে পড়ে গেলাম। এরপর যখন চোখ খুললাম দেখি বিছানায় শুয়ে আছি, পাশে দেখলাম আঙ্কেল আন্টি কান্না করতেছে। বাবা তোর কি হয়েছে? আমরা আছি তো, তোর কোনো চিন্তা করতে হবে না। আন্টি আব্বু আম্মুকে ছাড়া কেমনে থাকবো? দুনিয়াতে বাবা মা ছাড়া কেউ নেই আন্টি। আঙ্কেল পাশে ছিল, আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দীর্ঘ 1 মাস কোনো মতে কেটে গেল। এরপর আমি পরীক্ষা দিয়ে আবার বাংলাদেশে ব্যাক করলাম। প্রথমে আমাদের বাড়ি গেলাম, কিছুদিন থাকলাম, কিন্তু যতদিন থাকি বাবা মায়ের বিভিন্ন স্মৃতি দেখে দিন দিন কেমন জানি অধপতন হতে লাগলো। এরপর এক আঙ্কেলের সাহায্য নিয়ে বাবার অফিসে গেলাম।
গিয়ে সবকিছু ঠিকঠাক করে ফুপির বাড়ি গেলাম। ইচ্ছা ছিল রুহিকে ভালোবাসার কথা বলবো, কিন্তু বলা আর হলো না। বর্তমান ওই ভাবনার জগৎ থেকে আসেন। আর আপনার কাহিনী শুনে অনেক খারাপ লাগলো। এখন নামেন, আমরা ঢাকায় চলে আসছি। ও, এরপর বাস থেকে নেমে যে যার মতো চলে গেলাম। আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে পা রাখতে দেখলাম ঘরের সব জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমি আস্তে আস্তে ঘরের সব জায়গায় হেঁটে হেঁটে দেখতে লাগলাম কি হয়েছে, ঘরে বা কে আসলো। আমি আমার রুমে ঢুকে ফ্রেশ হয়ে আবার বের হলাম বাইরে। ক্ষুধাও লাগছে অনেক, কিছু একটা তো খেতেই হবে। আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এরপর হালকা পাতলা কিছুটা খেয়ে অফিসে চলে গেলাম। আমি ঢুকতে সবাই আমাকে সালাম দিতে লাগলো। অনেকের মনে হয়তো প্রশ্ন, আমাকে চিনলো কেমনে ওরা। আসলে আমি আব্বুর সাথে আগে অফিসে আসতাম, এরপর ঘোরাঘুরি করে চলে যেতাম, আর বিদেশ থেকে এসে ও এখানে আসলাম, এই হিসেবে সবাই চিনে। আমি আমার কেবিনে বসলাম। আমি আসতে দেখে আরোহী আসলো। স্যার, আসতে পারি? অবশ্যই। আর আমার রুমে আসতে তোমার পারমিশন নিতে হবে না। জি স্যার। তোমার বাচ্চা জামাই কেমন আছে? ভালো। আমি জানি ওর মুখ কালো করার কারণ, তা হলো আরোহীর জামাই রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে। ওদের আর্থিক অবস্থা ভালো না। মুখ কালো করে আছো কেন? বাড়িতে কোনো সমস্যা? না। বুঝছি, বলতে হবে না। আর হাতে ফাইলগুলো দাও। আজকে কোনো মিটিং আছে? জি স্যার। কার সাথে? RK গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিকের সাথে। ও, আর কয়টার সময় ওরা এখানে আসবে, নাকি আমাদের যেতে হবে? স্যার, আসলে ওনারা একটু বিজি, আর আমাদের একটা ঠিকানাও দিয়েছে। আরোহী একটা জায়গার নাম দেখলো। ওকে, চলো তাহলে। এরপর আরোহী আর আমি ওই ঠিকানায় গেলাম। দেখলাম ওটা একটা কফি শপ। আমি ভেতরে ঢুকে যাকে দেখলাম, আমি ভিতরে গিয়ে দেখলাম রিয়া বসে আছে আর মোবাইল টিপতেছে। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমাকে দেখে রিয়া দাঁড়িয়ে গেল। আরে আয়ান, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? আমার একটা কাজ ছিল, এই আর কি, তাই আসা হলো। তোমার কি কাজ শুনি? আমারও সেম। একটা কোম্পানির সাথে আমাদের একটা ডিল আছে, ছোটখাটো একটা মিটিং। ও। রিয়া কি জানি ভাবতে লাগলো। এরপর এদিক ওদিক ঘুরে তাকাতে লাগলো। এরপর যখন আরোহীকে দেখলো, একবার আমার দিকে তাকাচ্ছে, আবার আরোহীর দিকে তাকাচ্ছে। এরপর কি জানি ভেবে উঠে চলে যেতে নিলে আমি হঠাৎ করে হাত ধরে ফেললাম। কি হলো, আপনি উঠে যাচ্ছেন কেন? কি হলো ম্যাম? আর উনি আয়ান চৌধুরী, যার সাথে আপনি মিটিং করার কথা ছিল। আমি আরোহীর মুখে ম্যাম শুনে রিয়ার দিকে তাকালাম। দেখলাম রিয়া মুখ নিচু করে আছে। আপনি অনেক বড় মিথ্যাবাদী। আসলে আমার বড়লোকের মেয়ে, ওটা পরিচয় দিতে ইচ্ছে করে না। ও, তাই বলে আমাকেও মিথ্যা বলবেন? আপনি আমার কে হন যে আপনাকে সত্যি বলতে যাব? ও সরি। হাত ছাড়েন মিস্টার লুচু। কি আমি লুচু? আমি চোখ বড় বড় করে তাকালাম। আরোহী, তোমার স্যারকে বলো ওনাকে কেউ ভয় পায় না, আর বেশি ভয় দেখাতে আসলে সমস্যা আছে, বলে দাও। ম্যাম, আপনারা পূর্ব থেকে পরিচিত নাকি? না। তুমি একটু এদিকে যাও, তোমার স্যারের সাথে কথা আছে। আচ্ছা। এই, তুমি কোথাও যাবে না, এখানে বসো। আরে স্যার, আপনারা কথা বলেন, আমি আপনাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না। আরোহী আমাদের সামনে থেকে গিয়ে অন্য পাশে বসলো। এটা কি ছিল? কিছু না, জাস্ট সিনেমার কিছু অংশ। আর আরোহীকে একটু আগে কি বলছিলেন? কেন, তুমি শুনো নাই? এখন আবার তুমি? রিয়া হাসতে লাগলো। আমি ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। সমস্যা কি? কোথায়, কিসের সমস্যা? তাহলে এইভাবে তাকিয়েছিলে কেন? ও, এই একটা হয়েছে, তুতলাতে হবে না, এখন বাড়ি যান। আমি আব্বুকে বলে দিব আপনাদের ফাইলে সাইন করে দিতে। এটা বলে চলে যেতে লাগলো। কিছু দূর গিয়ে আবার এগিয়ে আসলো। ওই, আর কোনো মেয়ের দিকে তাকাবা না। আগে যা ইচ্ছা দেখার দেখি ফেলছো, এখন থেকে যদি কোনো মেয়ের দিকে তাকাও, মেরে তক্তা বানাবো। এটা বলে হাসতে হাসতে চলে গেল। রিয়া চলে যেতেই আরোহী এসে আমার পাশে দাঁড়ালো। দেখা শেষ স্যার। চুপ করো, আর আমি কাউকে দেখতেছি না, চলো। দেখতেছি তো। আমি অফিসে গেলাম। এরপর অফিসের পিয়নকে বলে ঘরের জন্য একটা কাজের মেয়ে আর একটা বাড়ি দারোয়ান ঠিক করলাম। রুমে শুয়ে শুয়ে ভাবতেছি রিয়া কি বলল। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হতে লাগলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম কাজের মেয়েটা। কি হলো? ভাইজান, খেতে আসেন। আচ্ছা, আপনি যান, আমি আসছি। এরপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু খাওয়ায় তৃপ্তি মিলছে না, কিছু একটা কম হয়েছে মনে হয়। আমি রুমে গিয়ে ঘুম দিলাম। সকালে দেখি ফোন বাজতেছে। আমি ঘুম ঘুম চোখে, হ্যালো, কে বলতেছেন? আমি তোমার বউ বলতেছি। এটা শুনে লাফ দিয়ে উঠলাম। মোবাইলটা কান থেকে নিয়ে নাম্বার চেক করতেছি কে ফোন দিছে, আর বউ বা কে। মজা না করে কে, নাম বলেন।
আমি আয়ান চৌধুরীর বউ, মিসেস রিয়া চৌধুরী। ও, এটা বলে ফোন কেটে দিলাম। আবার কম্বল টেনে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হলো আমার রুমে কেউ একজন এসেছে। দরজা খোলার আওয়াজ পেলাম। আমি না উঠে কম্বলের ভিতর দিয়ে যা দেখলাম, তাড়াতাড়ি কম্বল ফেলে উঠে পড়লাম। আপনি এখানে কেন? আর আমার রুমে বা কাপড় বদলাচ্ছেন কেন? আমি জানতাম আমি আসার সাথে সাথে তুমি জেগে গেছো, আর আমি ডাকলে হয়তো ঘুমের ভান করে শুয়ে থাকতে, আর আমার ইচ্ছে হলো তাই কাপড় বদলাচ্ছি। এখানে পাল্টাচ্ছেন কেন? আপনার বাড়ি গিয়ে পাল্টান। কিছুদিন পর এটা আমার বাড়ি হবে, বুঝলে? স্বপ্ন দেখা বাদ দাও। আমার কথা না শুনলে জোর করে আদায় করব। মানে কি আদায় করবেন? রিয়া হাতে শাড়ির আঁচল পেঁচাচ্ছে, একবার পেঁচিয়ে আবার খুলে আর আমার দিকে দুষ্ট চাহনি দিয়ে তাকিয়ে আছে। এক পা করে সামনে এগোচ্ছে। আমি রিয়ার মতলব বুঝে পিছনে যেতে লাগলাম। পিছনে যেতে যেতে আবার খাটে পড়ে গেলাম। বেচারা, পালানোরও জায়গা নাই। আপনি রুম থেকে বের হন। আগে আমার জিনিস আদায় করে নেই। আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। তোমার যেটা ইচ্ছে সেটা ভাবতে পারো। আমি কিন্তু চিৎকার করব। কেউ আসবে না। ঘরের কাজের মেয়েটাও আছে, চলে আসবে। আসলে আসুক, ওকে ভয় পাই না। আমি কিন্তু কি করবে শুনি? কি বলবো মুখেও আসতেছে না। ধুর, মাথায় একটা চড় মারলাম। শান্ত হও বেবি, কাছে আসো একটু। এই আপনি এত নির্লজ্জ কেন? আমি ওই রকমই। আমার দুপাশে হাত দিয়ে আস্তে আস্তে আমার মুখের দিকে অগ্রসর হতে লাগলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। এই মুহূর্তে কেউ আসতো অনেক ভালো হতো। আল্লাহ বাঁচাও। চোখ খুলে দেখি রিয়া আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। ওর ঠোঁটগুলো কাঁপতেছে। আমার ঠোঁটের থেকে রিয়ার ঠোঁটের দূরত্ব 1 ইঞ্চির থেকে বেশি হবে না। যেই না কিস দিবে এমন সময় দরজা ধাক্কাতে লাগলো। ভাইজান ওঠেন, নাস্তা রেডি। আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে ওর নাম জরিনা। মেয়ে অনেক ভালো আর সম্মানও করে। জরিনা দরজা ধাক্কাতে রিয়ার হুঁশ আসলো। এরপর রাগ করে থমথম করে রুমে দরজা খুলতে গেল। ওই, তুই আরেকটু পরে আসতে পারলি না? এখনই আসার সময় হলো। মাফ করেন আপা, ভুল হয়েছে। ওকে বকে লাভ নাই মিস, এখন যেতে পারেন। আল্লাহ বাঁচাইছে শাকচুনির হাত থেকে। কয়দিন বাঁচাবে? যখন অধিকার পাবো না ছিঁড়ে খাবো। আয় হায়, কয় কি? এদিকে রিয়া রাগে চোখ মুখ লাল হয়ে আছে। আহারে বেচারি, সামান্যর জন্য আশা পূরণ হলো না। হাসতেছো, ভালো করে হাসো। সময় আমারও আসবে, তখন সুদে আসলে একসাথে নিব। দেখা যাবে। বিছানা থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে আহা কি আনন্দ আকাশে বাতাসে, এত খুশি রাখবো কই? ইচ্ছে করে রিয়া এসে আমার গলা জড়িয়ে ধরে আমার পায়ের উপর উঠে আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিল। আচমকা আক্রমণে বোকা বনে গেলাম। আমি খাম্বা হয়ে দাঁড়িয়ে আছি। রিয়ার কিস করা শেষ হলে ঠোঁট মুছে আমার দিকে তাকিয়ে হাসতেছে। মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে। এবার হাসো। বেকুব হয়ে ওখানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছি। এতক্ষণ তো অনেক হাসছো। উফ, তোমার ঠোঁটগুলো কি মিষ্টি। বাবাকে গিয়ে আজকে বলবো। কি বলবে? এই যে আজকে যেটা হলো। মানে? আমার লজ্জা করছে। লজ্জার গুলি মারি। আমাকে কিস করছো, ওটা গিয়ে বাবাকে বলবে? ছি ছি। ওটা না তো। তাহলে কি? আমাদের বিয়ের কথা। জেগে জেগে স্বপ্ন দেখো, সরো সামনে থেকে। আমি রিয়াকে সরিয়ে ওয়াশরুমে ঢুকে A to Z কাজ শেষ করে যখন আয়নায় নিজের মুখ দেখলাম, করে চিৎকার দিয়ে উঠলাম। এ কি হাল হলো আমার? ঠোঁটের অবস্থা 12টা বেজে গেছে। ঠোঁটগুলো লাল ঠকটকে হয়ে আছে, কিছুটা ফুলেও গেছে। আমি ঠোঁটের উপর হাত বোলাতে লাগলাম। এদিকে আমার চিৎকার শুনে রিয়া ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলো। আয়ান, কি হয়েছে আয়ান? দরজা খোলো। পেট নিয়ে আমার ঠোঁটগুলো তেরাভেরা করে আসছে। দরদ দেখাতে আমি ফ্রেশ হয়ে বের হলাম। আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। রিয়া আমার অবস্থা দেখে, আয় হায়, এই কি হাল হলো আমার? রিয়ার মুখ থেকে হঠাৎ এমন কথা শুনে ওর দিকে তাকালাম। কি হয়েছে আপনার? চোখে কি জানি পড়ছে, প্লিজ একটু দেখো না। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। আমি রিয়ার কাছে গিয়ে ওর চোখ দেখতে লাগলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। কই, কিছু তো নাই। মিথ্যা। মিথ্যা না, অনেকটা সত্যি। অনেকটা সত্যি মানে? পাগল টাগল হয়ে গেছেন? দূর। আমি রুম থেকে বের হয়ে নাস্তার টেবিলে বসলাম। দেখলাম অনেক খাবার, কিন্তু কিছু মুখে দিতে ইচ্ছে করছে না। পেটের ক্ষুধাও লাগছে। আমি একটু করে পরোটা ছিঁড়ে মুখে দিব, অমনি রিয়া এসে আমার পাশে বসলো। এত জায়গা থাকতে আমার পাশে কি? দূরে গিয়ে বসেন। আমার জামাইটা এরকম কেন? একটু রোমান্টিক না? আমি এরকমই। সমস্যা নেই, আমি সব ঠিক করিয়ে নিব। অ্যাটলিস্ট আমাকে খেতে তো দিবেন। ফালতু পেঁচাল না করে খাবার ইচ্ছে থাকলে খান, না হলে ভাগেন। ভাগবো মানে? এটা আমার ফিউচার বাসা, তো হিসাব করে কথা বলো। ফিউচার বাসাও থাকে? আজ প্রথম শুনলাম। হয়েছে, এখন হা করো।
দেখলাম রিয়া একটু পরোটা নিয়ে জল মাখিয়ে আমার মুখের সামনে ধরলো। আমি হা করে তাকিয়ে আছি। কি হলো, খাও। না, আমি নিজেই খেতে পারবো। আপনারটা আপনি নিজেই খান। না, আগে এটা মুখে নাও। না। আমি নিজের মতো খেতে লাগলাম। এরপর খেয়ে ড্রয়িং রুমে বসে আছি। আর চোখে দেখি রিয়া গাল ফুলিয়ে বসে আছে, কিছু খাচ্ছে না। আমি এখন অফিসে চলে যাব, কারো যাওয়ার থাকলে যেতে পারবে। আমি সোফা থেকে উঠে রুমে গিয়ে ব্যাগ না বের হয়ে গাড়িতে বসলাম। একটু পর দেখি রিয়া এসে আমার পাশে বসলো। সামনে বসছেন কেন, পিছনে যান। না। ওঠেন এখান থেকে। না। দেখেন, কোনো মেয়ে আমার পাশে বসলে কিরকম যেন অস্বস্তি লাগে। লাগুক। আমি আর কথা বাড়ালাম না, গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। আমি আমার কেবিনে গিয়ে বসলাম। এরপর সিটে যখন বসলাম দেখি রিয়াও আমার পিছন পিছন চলে আসলো। আমি ওনার দিকে না তাকিয়ে কাজ করতে লাগলাম, আর রিয়া আমার দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলতেছি না দেখে। তুমি আসলে একটা শয়তান, খবিস, রাম ছাগল, ভেড়া, কালো ব্যাঙ। আরো অনেক কিছু বলে থামলো, আর আমার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। রিয়া কি বলতে চাই, কি করতে চাই বুঝেও না বুঝার ভান করে থাকলাম। আজ 4 মাস হতে চলেছে। আমি অফিসে চেয়ারে বসে গালে হাত দিয়ে ভাবতে লাগলাম, একটা দিন ফুপি, আঙ্কেল কিংবা রুহিকেও একটু কল দিয়ে জিজ্ঞেস করলো না কেমন আছি, কি করছি, খাইছি, ঘুমাইছি। কিন্তু পাশে থাকলে দেখি ফুপি নিজের ছেলের মতো করে। বাবা মাও নেই, আজ বড্ড একা একা লাগছে। এখন আমার সব কিছু আছে, গাড়ি বাড়ি, তবে বাবার দেওয়া নেই শুধু ভালোবেসে আগলে রাখার মতো মানুষ। রুহিকে কতটা ভালোবাসতাম, কিন্তু ও আমার কথার কোনো গুরুত্ব দিত না। যাকগে, আমার কপালে ছিল। আর এখন বেশ আর কম সবাই আয়ান চৌধুরী নামে ছিল। মাথায় কোনো দুশ্চিন্তা না থাকার কারণে বাবার কোম্পানি, সরি এখন তো নিজের কোম্পানি, রাত দিন কেটে অনেক দূর এগিয়ে গেলাম। আসতে পারি জনাব? আমি রিয়ার দিকে তাকালাম। আজ শাড়ি পরে এসেছে, অনেক কিউট লাগতেছে। হাতে টিফিন বক্স, হয়তো এটাতে করে আমার জন্য কিছু নিয়ে আসছে। এটা এই মেয়েটার প্রতিদিনই কার কাজ। এই 4 মাসে কোনো একটা দিন নেই আমার কাছে আসেনি, কেয়ার করেনি। প্রতিদিন নিজে খাবার নিয়ে আসতো, কখনো হোটেলের খাবার খেতে দিত না। রাতে ফোন দিয়ে খাইছি কিনা, ঘুমাইছি কিনা জিজ্ঞেস করতো। হঠাৎ মনে হলো কেউ একজন কিস করছে। আমি ভ্যাবাচ্চাকা খেয়ে উঠলাম। পাশে দেখি রিয়া। কি সমস্যা তোমার? হ্যাঁ, যখন তখন ঢুকে পড়ো কেবিনে, তোমাকে আসার অনুমতি দিয়েছে কে? আর বেয়াদব মেয়ের মতো যখন তখন গায়ে ঢলে পড়ো কেন? চোখের সামনে থেকে যাও। আমি চিৎকার করে উঠতেই রিয়া ভয়ে কাচুমাচু হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কি হলো? সরি, এরকম আর হবে না। এটা বলে নিচের দিকে তাকিয়ে আছে। দেখলাম ওর চোখে পানি টলমলো করছে, হয়তো এখন টুপ করে মাটিতে পড়ে যাবে। কিসের সরি? আর প্রতিদিন খাবার আনো, মানুষজন কি ভাবতেছে? চুপ করে আছো কেন, কথা বলো। রিয়া কিছু না বলে কান্না করতে করতে বলতে লাগলো, আমি তোমাকে অনেক জ্বালাই, তোমাকে অনেক বিরক্ত করি, আমি বেয়াদব। হয়েছে, আজকে থেকে তোমার 2 চোখের সামনেও আসবো না। যাচ্ছি, আর কখনো কোনো দিন তোমাকে বিরক্ত করব না। রিয়া বাম দিয়ে চোখের পানি একবার মুছতেছে, আবার কথাগুলো বলতেছে। দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে, গালের দুপাশে লাল হয়ে আছে। হাত দিয়ে ডলতে ডলতে মুখের অবস্থা 12টা বাজাই দিছে। আমি কোনো কথা না বলে চেয়ার থেকে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। আমার দরজা বন্ধ করা দেখে রিয়া আমার দিকে ফিরে তাকালো। দরজা বন্ধ করছো কেন? আমি বাইরে যাব। আমি রিয়ার সামনে গিয়ে ওর মুখের দুপাশে হাত দিয়ে মুখটা ওপর করলাম। রিয়ার চুলগুলো কপালে এসে গেছে, চোখের পানিতে মুখটা ভিজে একাকার হয়ে গেছে। আজকে রিয়াকে অনেক সুন্দর লাগতেছে। আপনা আপনি রিয়ার গালে ঠুস করে একটা কিস করে ফেললাম। এই কি করলাম? রিয়া চোখ বড় বড় করে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে অন্যদিকে ফিরে গেলাম, না জানি কপালে কি আছে। আমি একটু একটু করে ভয় পিছনে যেতে লাগলাম। রিয়া দৌড়ে আমার সামনে এসে বুকে কিল ঘুষি চড় মারতে লাগলো। আরে ব্যথা পাচ্ছি তো। আমাকে কাঁদালে কেন? ওই স্যার, ন্যাকামি করতে হবে না, সরো। আমি আমার সিটে গিয়ে বসলাম। সাথে সাথে রিয়া আমার সামনে এসে আমার কোলের উপর বসলো আর গলা টিপে ধরলো। আল্লাহ, মেরে ফেলবে নাকি? বিয়ের আগে বিধবা হতে চাও নাকি? তাহলে মেরে ফেলো। কি, তুমি আমাকে বিয়ে করবে? ওরে কলিজা, এতদিনে লাইনে আসছো? কে বলছে তোমাকে বিয়ে করবে? আমার জানুটা। তোমার জানু কে আবার? এই যে এখন যাকে জড়িয়ে ধরে আছি। রিয়া বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ওই ওঠো, বাইরে সবাই কি মনে করবে? হ্যাঁ, যার যা ইচ্ছা মনে করো, আমি আমার জামাইটাকে ধরছি। হয়েছে ধরা, উঠো এখন। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগতেছে? কেমন আবার? রোজকার মতোই লাগছে। এটা বলতে রিয়া দিল একটা কিল। শালার এই মেয়ের হাতে এত জোর কেন বুঝি না। আজকে তোমার জন্য শাড়ি পরে আসছি। ওর দিকে তাকিয়ে দেখি কোমর থেকে কাপড় সরে গেছে। আয় হায়, এ আমি কি দেখতেছি? আমি রিয়ার কোমরে হাত দিলাম। রিয়া লাফ দিয়ে উঠলো। ওই লুচ্চামি করা শুরু করে দিছো? মেরে হাড্ডি এক করে ফেলবে। তোমার কোমর দেখা যাচ্ছে কেন? আমার কথা শুনে রিয়া ওর দিকে তাকিয়ে দেখলো, সত্যি তো। রিয়া তাড়াতাড়ি ঠিক করে ফেললো। একটি দেখি না, কি কিউট। না, বিয়ের পর। প্লিজ। মায়ের চিনো? লুচ্চামি ছুটে যাবে।
আরে কোমরের তিলটা দেখলে কি হবে? ওটাও দেখিনি শয়তান। সব তো আমার, তাই না? জি না, তোমাকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? আচ্ছা আচ্ছা, অনেক মেয়ে। কচু। এই আলভি, আয়ান যদি একবার বলে বিয়ে করবে তাহলে চট্টগ্রামের অর্ধেক মেয়ে পাগল হয়ে যাবে। কচু হবে। প্রমাণ দিব? না, এত প্রমাণ দেখাতে হবে না। তুমি আমার, আমি তোমার, দুজনে এক হয়ে সৃষ্টি করব দুষ্টু একটা। ও লজ্জা করছে, আর বলতে পারবো না। ওরে আমার লজ্জাবতী, দুজনে এক হয়ে একটা ফুটবল খেলার টিম বানাবো। এই তো। শয়তান, এত বাচ্চা নিতে পারবো না। আমার শুধু একটা কিউট আয়ান হলেই হবে। পাগল নাকি? আমার মেয়ে বেবি চাই, ছেলে পেলে ভালো না। আজকাল দেখি ছোট ছোট বাচ্চারা লাইন মারা শুরু করছে, ভয় করে অনেক। হয়েছে, বকবকানি বন্ধ করো। এখনো বিয়ে করনি, আবার আসছে বাচ্চা নিয়ে কথা বলতে। কি বলো তুমি? চলো তাহলে আজকে বিয়ে করে ফেলবো। আসছে আমার সাহসী জামাই, আগে আব্বুকে বলবো, এরপর ওনারা যেরকম বলে। না, পালিয়ে বিয়ে করব, অনেক শখ আমার। যাও পালাতে। সবাই যখন জানবে বিশিষ্ট ব্যবসায়ী আয়ান চৌধুরী পালিয়ে বিয়ে করেছে, তখন মজা বুঝবে। আরে এটা কোনো কথা? এখন স্বাভাবিক এগুলো। যদি তুমি রাজি থাকো তাহলে চলো। ফাইজলামি বন্ধ করো, আর ক্ষুধা লাগছে অনেক, খাইয়ে দাও আমাকে। না, তুমি খাইয়ে দাও আজকে। আমি তো প্রতিদিনই খাওয়াই, আজকে খাইয়ে দাও আমাকে। না। রিয়া কোনো কথা না বলে অন্যদিকে ফিরে গাল ফুলিয়ে বসে আছে। আমি একটা লোকটা নিয়ে ওর মুখের সামনে ধরলাম, সাথে সাথে খেয়ে নিল। রাক্ষসী। এইভাবে প্রতিদিন খাইয়ে দিবে আমাকে? জি না। নাকি কিভাবে হ্যাঁ করতে হয় জানা আছে। তাইলে চেষ্টা করে দেখিও। আমি রিয়াকে খাইয়ে দিচ্ছি, আর ও আমার গলা জড়িয়ে ধরে বসে আছে। আমি ওকে খাইয়ে দিতে লাগলাম, মাঝে মাঝে আমিও খেতে লাগলাম। হঠাৎ কেউ একজন দরজা ধাক্কাতে লাগলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। যা দেখলাম, আরোহী দরজার সামনে দাঁড়িয়ে মিট মিট করে হাসতেছে। আমি ওর হাসি দেখে বুঝে ফেলছি কেন হাসতেছে। আমার দিকে তাকিয়ে দেখি কেবিনে ঢুকে গেল আর রিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। আমি আরোহীর কথা শুনে কাশতে লাগলাম। রিয়া আরোহীর কথা শুনে লজ্জায় মাথা নিচু করে আছে। আরোহী, তুমি কিসের জন্য আসছো বলো? আমার একটা কাজ আছে। স্যার, এই ফাইলটা দেখেন, সব ঠিকঠাক আছে নাকি একটু দেখলে ভালো হয়। ওকে, তুমি টেবিলে রাখো, আমি পরে দেখতেছি। আচ্ছা। আরোহী রিয়ার দিকে তাকিয়ে দুষ্টমি মার্কা হাসি দিয়ে চলে গেল। আমি রিয়ার সামনে যেতেই রিয়া অন্যদিকে ঘুরে গেল। কি ম্যাডাম, আপনার আবার কি হলো? কিছু না। জানি তো কোন একটা বিষয় অনেক রেগে আছেন, তা কি সেই বিষয়টা? কিছু না বললাম তো। বাপরে, আমার বাচ্চার আম্মু তো রেগে গেছে। আমি গিয়ে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, ঘাড়ে মাথা দিয়ে আছি। রিয়া চুলের ঘ্রাণে কেমন যেন মাথাল মাথাল মনে হচ্ছে। আমি নেশায় রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়াকে দেখলাম ওর শরীরটা কাঁপতেছে, আমার হাতগুলো শক্ত করে ধরে আছে। আস্তে আস্তে ও আমার দিকে অগ্রসর হতে লাগলো। হঠাৎ কি মনে করে যেন ওকে ছেড়ে দিলাম, মাথায় চাপড় মেরে। ধুর, আমার কাণ্ড কারখানা দেখে রিয়া হাসতে লাগলো। ওকে দেখলাম লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি হাঁটু গেড়ে রিয়ার সামনে বসলাম। রিয়া আমার মাথার চুলগুলো নাড়াচাড়া করতে লাগলো। রিয়া বলে উঠলো, আম্মুকে বলবো? কি বলবে? আমাদের বিয়ের কথা। এখন? কিছুদিন পর করলে কেমন হয়? না, আমার খুব ভয় করতেছে। কিসের ভয়? আমি রিয়ার কোলে মাথা দিয়ে আছি, ও আমার মাথার চুলগুলো টেনে দিতে লাগলো। তোমাকে হারিয়ে ফেলার ভয়। ওরে বাবা, হারিয়ে গেলে কি আর করবে? অন্য কাউকে দেখে বিয়ে করে নিবে। এটা বলতেই আমাকে ধাক্কা দিয়ে উঠে চলে যেতে লাগলো। দরজার মুখ পর্যন্ত গেল। আমি দৌড়ে ওর সামনে গেলাম, গিয়ে হাত ধরলাম, সাথে সাথে ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিল। দরজা খুলে চলে যেতে লাগলো। আমি দৌড়ে ওর সামনে গিয়ে কান ধরে বসে পড়লাম। সরি জান, এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এরকম কথা বলবো না। রিয়া কোমরে হাত দিয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো? সরি বললাম তো, প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আস্তে আস্তে রিয়ার হাত ধরলাম। রিয়া কোনো কাণ্ডজ্ঞান নেই, হা করে তাকিয়ে আছে। এই দেখো, কান ধরে উঠবস করতেছি। একবার দুইবার দিয়ে হাঁপাতে লাগলাম। সত্যি বলতে একটু ড্রামা, তবে প্রেয়সী রাগ তো ভাঙাতে হবে, তাই আর কি। আমি হাঁপাতে হাঁপাতে ফ্লোরে বসে গেলাম। রিয়া ফিক করে হেসে উঠল আর হাত দুটো বাড়িয়ে দিল। হাততালির আওয়াজ আসতেছে। মনে মনে ভাবতেছি, আমার রুমে হাততালি দিবে কে আবার? আমি পিছনে ফিরে যা দেখলাম, অফিসের সবাই হাততালি দিচ্ছে আর হাসতেছে। আমি শুকনো একটা হাসি দিয়ে, চলো বাইরে কাজ আছে। ও মা, তাই নাকি? ওকে চলো। আমি লজ্জায় কি বলবো, আর তাই রিয়াকে নিয়ে কেটে পড়াই ভালো। আমি রিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এরপর কিছু খাবারের অর্ডার করলাম। তুমি আমাকে বলবে না সবার সামনে চলে আসছি? না। কেন? এইভাবে রাগ ভাঙবে না, না হলে কি ব্রেকআপ? আরে না না, কিসের ব্রেকআপ? জীবনেও এই নাম মুখে আনবে না। ওলে বাবা,
আমার বাবুটা আমাকে খুব ভালোবাসে নাকি? কেন, সন্দেহ হয়? একটু একটু। ওকে, তোমার সন্দেহ নিয়ে তুমি থাকো, আমি গেলাম। সামনে এক পা বাড়ালে ওই পা কেটে রেখে দিব। ও মা গো, ভয় পেলাম। শয়তানি বন্ধ করো। না। চুপ করো তো। না। আমার কাছে কিন্তু চুপ করানোর ওষুধ আছে। তাই নাকি? দেখাও তো। ওকে। এটা বলে সামনে এগোতে লাগলো। আমি দূরে গিয়ে, এই যেখানে আছো চুপ করে বসো। তুমি চুপ করো। ওকে চুপ। আমি মুখের সামনে আঙুল ধরলাম। এটা দেখে রিয়া হাসতে লাগলো। এরকম সব সময়ই আমার কথা শুনবে, বুঝলে? চুপ করে আছি। এরপর খাবার আসলো, খেয়ে দিয়ে চলে গেলাম। এদিকে রুহি আর শুভর দিনকাল ভালোই চলছিল। রুহির বাবা মা মানে আঙ্কেল আর ফুপি ওদের মিলেমিশে থাকা দেখে, ওদের আচার আচরণ ঠিক দেখে বিয়ের তারিখ ঠিক করলো আগামী সপ্তাহে। রুহি সবসময় ঝগড়াঝাটি এসব দিয়ে পড়ে আছে। রুহি শুভকে অনেক ভালোবাসে, কিন্তু শুভ রুহিকে একটু ভালোবাসে না। সবার সামনে একরকম আর বাহিরে একরকম। যাই হোক, সামনে ওদের বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগলো। বাড়িতে নানা রকম আয়োজন চলতেছে। হয়তো সবাই আয়ান নামক মানুষটাকে ভুলে গেছে। এদিকে আমি রুমে শুয়ে শুয়ে রিয়ার কথা ভাবতেছি। মেয়েটা সত্যি আমাকে খুব ভালোবাসে। আর বুয়ার হাতে রান্না একা একা থাকা কেমন যেন বোরিং লাগতেছে, কিছু ভালো লাগতেছে না। ছাদে গেলাম, ওখানেও মন টিকছে না। এদিক ওদিক হাঁটতে লাগলাম। এরপর রুমে এসে ডিনার করে রুমে গেলাম। ঘুমাতে গিয়ে ঘুম আসতেছে না। এরপর একটা সিদ্ধান্ত নিলাম, রিয়ার বাবার কাছে ফোন দিলাম। কেমন জানি লাগতেছে। কি বলবো ওনাকে, আঙ্কেল আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন, এরকম কি বলবো মাথায় আসছে না। মোবাইলের দিকে তাকালাম, দেখলাম ফোন রিসিভ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো আয়ান? জি ভালো। তো কিসের কল দিয়েছো? কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে বলতে পারো। আঙ্কেল, কথাগুলো মোবাইলে বলা যাবে না, যদি একটু দেখা করতেন। ওকে, কাল তুমি আমার অফিসে চলে এসো। আচ্ছা, এখন রাখি, ভালো থাকবেন। ওকে। আমি পাশে মোবাইল রেখে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এরপর অফিসে গিয়ে টুকটাক কিছু কাজ ছেড়ে আরোহীকে সহ গাড়ি নিয়ে আবার আঙ্কেলের অফিসে গেলাম। আরোহী, আমার না খুব ভয় করতেছে। কি যে বলেন না স্যার, রিয়া ম্যাডামের বাবাকে কি বলবেন? স্যার, আপনার মেয়েকে আমি ভালোবাসি, এখন বিয়ে করতে চাই, যদি মেনে নেন তো ভালো, আর না হলে জোর করে বিয়ে করে ফেলবো। চুপ করো তো। আঙ্কেলের সামনে গিয়ে তোমার ডায়লগ মারলে আঙ্কেল বিয়ে তো দূর, আমাকে দৌড়ানি দিবে। হয়েছে, চলেন এখন। আঙ্কেলের রুমের দিকে যত পা বাড়াই, পাগুলো তত কাঁপাকাঁপি করে। মনে মনে ভাবতেছি আঙ্কেল কি মেনে নিবে আমার কথা শুনে? উনি কেমন রিয়াক্ট করবে তখন আল্লাহ জানে। আল্লাহ মান সম্মান বাঁচিয়ে রেখো। এরপর ভয়ে ভয়ে আঙ্কেলের রুমের সামনে গেলাম। আঙ্কেলের রুম তো কোনটা জানি না, তবে সামনে যেটা দেখা যাচ্ছে মনে হয় ওটা আঙ্কেলের রুম। এরপর ওই রুমের সামনে গেলাম। দরজা খুলে যেটা দেখলাম, রিয়া একটা ছেলেকে জড়িয়ে ধরছে। আমি গিয়ে ওদের সামনে গলায় হাড়ি দিলাম। হঠাৎ রিয়া আমাকে ওর সামনে দেখে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে ওর মুখের ভাষা খুঁজে পাচ্ছে না। আমার দিকে আসতে লাগলো। আমি ওর থেকে দূরে সরে দাঁড়ালাম। এরপর যেটা বললাম রিয়া শুনে অবাক হয়ে গেল। এই ছেলেটা কে রিয়া? ও আমার কাজিন। ও ভালো, চেয়ারে বসো। রিয়ার পাগুলো থরথর করে কাঁপছে, হয়তো ভয় কাঁপছে। কি বলি না কি বলি, তবে মাথা শান্ত রাখাই ভালো। কি হলো, বসো। রিয়া ভয়ে ভয়ে চেয়ারে গিয়ে বসলো। আমি ওর অবস্থা দেখে হাসি পাচ্ছে। এত ভয় পাওয়ার কি আছে? আমি কে হই তোমার? আমাকে ভয় পেতে হবে না। রিয়া চুপ করে বসে আছে, মনে হয় এখন কান্না করে দিবে। আরে ভাই, তুই কে আর দাঁড়িয়ে আছিস কেন? বস। ছেলেটাও আমার পাশে বসলো। আমি রিয়ার পিছনে গিয়ে ওর ঘাড়ে মাথা দিলাম। ছেলেটা হা করে তাকিয়ে আছে। রিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। রিয়া, আমি কে ছেলেটাকে বলছো? না না না। তো বলো। কিরে রিয়া, ছেলে যখন থেকে আসছে দেখি তুই ভয় পাচ্ছিস, আর ছেলেটা এত লুচ্চা কেন? এটা বলতে দিল না, ঠাস করে একটা লাগাই দিল। ও আমার জামাই, আমার সাথে যা ইচ্ছে তাই করবে, তুই বলার কে? আর ও লুচ্চা কিসের? ওকে নিয়ে আর কিছু বলবি না। আরে রিয়া, শান্ত হও। আর ছেলেটাকে মারছো কেন? সরি শফিক ভাই। ভাই, আপনার বউ একটা ডাইনি, দূর বসবই না। এটা বলে শফিক রাগে গপ গপ করে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। তা এই ছেলেটাকে জড়িয়ে ধরলে কেন? সরি জান, আর হবে না। না, যাও, যাকে ইচ্ছে জড়িয়ে ধরো, বাই। আমি প্যান্টে হাত ঢুকিয়ে ধীর পায়ে হেঁটে চলে আসতেছি। এমন সময় রিয়া এসে পিছন থেকে জড়িয়ে ধরলো। আর হবে না এরকম। তুমি না কিউট বর, লক্ষ্মী জামাই, আমার গুলুমুলুর আব্বু, আমার চিন্টু মিন্টুর আব্বু, আমার। চুপ করো, এগুলো কিসের নাম বলতেছো? আর আজকে যদি ভুল বুঝে চলে যেতাম তাইলে কি হতো? জীবনেও আর কারো সামনে যাব না। তুমি না বলা অব্দি কোনো ছেলের সাথে কথা বলবো না,
কোথাও যাব না, কোনো ছেলেকে আর জড়িয়েও ধরবো না। তোমার লক্ষ্মী বউ হয়ে তোমার সব কথা শুনবো। সত্যি তো? হুম। ওকে, শ্বশুর আব্বার কাছে চলো। আসো। রিয়া সামনে এগোতে লাগলো আর আমি ওর পিছন পিছন যেতে লাগলাম। রিয়া কিছু দূর গিয়ে পিছনে দেখতে লাগলো আমি আসতেছে কিনা। রিয়া সামনে একটা রুমে ঢুকলো, আমি ওর সাথে ঢুকলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। কি রে রিয়ামা, তুই কিছু বলবি? কি বল। রিয়া আমার দিকে তাকালো, আবার আঙ্কেলের দিকে তাকালো, এরপর আস্তে আস্তে বলে উঠলো, বাবা আমি তোমার কাছে কিছু চাইলে দিবা? অবশ্য তুই আমার একমাত্র মেয়ে, কি লাগবে বল, এখনই এনে দিব। ওটা অনেক বড় জিনিস। যতই বড় হোক এনে দিব, শুধু একবার বল। বাবা আমি আয়ানকে ভালোবাসি, ওকে আমার করে দাও। আঙ্কেল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। রিয়া নিচের দিকে তাকিয়ে আছে। এরপর আঙ্কেল সিট থেকে উঠে আমার চারপাশে হাঁটতে লাগলো। এরপর আমাকে দেখা শেষ হলে, পারবে তো আমার এই পাগলি মেয়েটাকে সামলে রাখতে? আমি আঙ্কেলের মুখ থেকে এমন কথা শুনে খুশি হয়ে একবার আমার হাতে তুলে সারা জীবন রানীর মতো রাখবো, কষ্ট কখনো সামনেই আসতে দিব না। বেশ, তাইলে আর কি, আমিও রাজি। এটা শুনতে রিয়া ইয়াহু বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। সামনে আঙ্কেল। রিয়া এটা কি করছে? আঙ্কেল আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। রিয়া পরিস্থিতি টের পেয়ে লজ্জা পেয়ে ছেড়ে দিল। আঙ্কেল আপনি তো জানেন আমার পরিবার বলতে তেমন কেউ নেই। জানি তো। কিছু মনে না করলে। বাবা তুমি বিয়ের আয়োজন শুরু করো, এই সপ্তাহে আমাদের বিয়ে হবে। আমাদের যত আত্মীয় স্বজনরা আছে দাওয়াত দিয়ে দাও। আঙ্কেল রিয়ার দিকে তাকিয়ে হাসছে। ওকে, আমার মেয়ে যেরকম বলে। বাবা আমরা যাচ্ছি এখন। রিয়া আমাকে নিয়ে চলে আসতে লাগলো। এমন সময় আঙ্কেল আবার ডাক দিল, কাল রাতে ফোন দিয়েছিলে, আর কি বলবে বলেছিলে? একটু আগে যেটার কথা হয়েছিল ওটার জন্য। আমার মেয়ে বলেছে তাই রাজি হলাম, তুমি বললে কিন্তু রাজি হতাম না। কি তুমি আমাদের বিয়ের কথা বলতে আসছিলে? হয়েছে, চলো ভিতর ডিম। আমি ভিতর মতো কি কাজ করছি? হ্যাঁ কিছু না, আসো। এরপর ওর পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আজ আমাদের বিয়ে হয়ে গেছে। রিয়া বাসর ঘরে বসে আছে। রিয়াকে নিয়ে আসার সময় সে কি কান্না! আল্লাহ, সারাটা পথ কান্না করেছে। আমি ছাদে কিছুক্ষণ হেঁটে আস্তে আস্তে রুমের দিকে যেতে লাগলাম। অবশ্য এতক্ষণ অনেক ভাবিরা এসে ডেকে গেছে। আমি ভয়ে ভয়ে রুমে ঢুকলাম। রিয়া খাট থেকে নেমে এসে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে অমনি, আরে আরে কি করছো? তোমার জায়গা আমার বুকে নয়, বিছানায়। চলো বাসর করে ফেলি। রিয়া বোকা হয়ে গেল, রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো বউ? একটু আগে তুমি এগুলো কি বলছো? কই কি বলছি? শয়তান দাঁড়াও, বাসর আজকে ছুটাবো। মাথা থেকে শাড়ি নামিয়ে কোমরে গুছতে লাগলো। এরপর রুমের এদিক ওদিক কি যেন খুঁজতে লাগলো। কিছু না পেয়ে পিঠে দিল কি একটা। আমি আউ করে উঠলাম, ও এরকম করছো কেন? আমার জায়গা তোর বুকে নাই, তাই না? আরে এটা কখন বলছি? তোর বুকে আমার জায়গা না থাকলে কাউকে থাকতে দেব না। আমাকে উড়াধরা মারতে লাগলো। আমি আর না পেরে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। শুনেছি বাসরাতে বড় বউ কত কিছু করে, ভালোবাসে, আর আমার বউ দেখে আমাকে মারতেছে। এটা শুনলে আমার মান ইজ্জত থাকবে? শান্ত হও জান। না, শান্ত হতে চাই না। ওকে আমি দেখি কেমনে শান্ত না হয়ে থাকো। আমি রিয়াকে আমার দিকে ঘুরিয়ে ঠোঁট জোড়া এক করে দিলাম। রিয়া অনেক জোরাজোরি করছে ছাড়া পাওয়ার জন্য। এরপর আর না পেরে আমার সাথে তাল মিলাতে লাগলো। আস্তে আস্তে দুজনে গভীর ভালোবাসার সমুদ্রে ডুব দিলাম। রিয়া গোসল করে এসে দেখলো আমি এখনো ঘুমাচ্ছি। এরপর আমার মুখের সামনে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। রিয়ার মাথায় দুষ্ট বুদ্ধি আসলো, আমার নাক চেপে ধরলো। হঠাৎ আমার মনে হলো দম বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি ধরপড়িয়ে উঠে পড়লাম। পাশে দেখলাম রিয়া হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। আমি রিয়ার হাসি দেখে বুঝলাম ওটা ওরই কাজ। আমি রিয়াকে টেনে আমার কাছে নিয়ে আসলাম। এরপর জড়িয়ে ধরলাম। কি ম্যাডাম, শয়তানি করা হচ্ছে বুঝি? ছাড়ো আমাকে, ফ্রেশ হয়ে আসো। না। আমি রিয়ার দিকে দেখলাম ওর ঠোঁটগুলো কাঁপতেছে। আমি টুপ করে একটা কিস দিলাম। রিয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে আয়নার সামনে গিয়ে বসলো, মাথা শুকাচ্ছে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে টাওয়েল পরে বের হলাম। রিয়াকে দেখলাম আয়নার সামনে বসে বসে মুচকি মুচকি হাসছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম, ওর চুলে নাক ডুবিয়ে দিলাম, গায়ে মাথা দিয়ে আছি। আগে কাপড় পাল্টাও, যাও। না। যেতে বলছি, যাও। না। রিয়া আমার দিকে ঘুরে কান টেনে ধরলো। এরপর কাপড় চোপড় নিয়ে আমাকে আবার ওয়াশরুমে ঢুকিয়ে দিল। কাপড় পরে বের হলাম। রিয়া শাড়ি পরছে, ওর কোমরের তিলটা দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে ওর দিকে এগোতে লাগলাম। ওর সামনে গিয়ে দেখি ওর হাতে একটা কাঁচি। আমি ওর দিকে তাকালাম। সবসময় ফাইজলামি, কাছে আসলে একদম কেটে দিব। আমি যখন বলবো আসবে, এর আগে না।
পারবো না। আমার কথা না শুনলে কথা নাই, যাও। আমি কে যা আমার কথা শুনবে? ওকে যাও, আসবো না আর। খুশি তো এবার? হুম। আমি দরজা খুলে বের হয়ে গেলাম। এরপর নাস্তার টেবিলে গিয়ে বসলাম। টেবিলে দেখলাম অনেক খাবার, কিছু খাবার মুখে দিলাম। এমন সময় রিয়া এসে আমার কোলে বসলো। উঠো। না, উঠবো না, খাইয়ে দাও আমাকে। বয়ে গেছে আমার, পারবো না। দিবে না? না। সত্যি? হুম। আমি কিন্তু রাগ করব। করো, আমার কি। আমি কিন্তু সত্যি সত্যি রাগ করব। তো করো না। যাও, তোমার সাথে কথা নাই। রিয়া আমার উপর থেকে উঠে অন্য চেয়ারে গিয়ে বসলো। আমি মনে মনে আমার কি, যাকগে। আমি চামচ নিয়ে মুখে দিব, অমনি রিয়া আমার হাত ধরেও খেয়ে নিল। আমার দিকে তাকাচ্ছে না। আমি আবার খাবার মুখে দিব, অমনি খেয়ে নিল। দুজনে দুষ্টুমি করতে খাবার খেয়ে শেষ করলাম। এরপর কলিং বেল বেজে উঠলো। রিয়া গিয়ে দরজা খুলে দিল। আমি যাকে দেখলাম মনে মনে বলে উঠলাম, রুহি, রিয়ার সাথে দুষ্টুমি করে খাবার শেষ করছি। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি উঠতে যাব, অমনি রিয়া, তুমি বসো, আমি দেখছি। এরপর রিয়া গিয়ে দরজা খুলে দিল। এরপর যাকে দেখলাম, রুহি রিয়াকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে গেল। রিয়া ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবতে পারছিল না এমন কিছু হবে। আর এই মেয়েটাই বা কে? এই মেয়ে, আপনি কে? আমাদের বাড়িতে ঢুকেছেন আবার আমাকে ধাক্কা দিয়ে? রুহি চুপ করে সোফার উপর বসে আছে, কোনো কথা বলছে না। কি হলো বলেন, আপনি কে? রিয়া, এদিকে আসো। রিয়া চুপটি করে এসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আমার পাশে বসলো। এটা দেখে রুহি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আয়ান, কে এই মেয়ে? তোকে জড়িয়ে ধরেছে কেন? আমি আমার স্বামীকে জড়িয়ে ধরছি, অন্য কাউকে না। আর আপনি বলার কে? এই মেয়ে, তুই যদি আরেকবার কথা বলিস। রিয়ার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই গিলে খাবে। আর একবার কথা বললে কি? হ্যাঁ, আমার বাসায় এসে আমাকে ধমক দিচ্ছেন? আমি বোকাশোকা হয়ে 2 পেতনির ঝগড়া দেখতেছি। ওই তুই চুপ নাকি? চুপ করব কেন? রুহি রাগে রিয়ার দিকে আসতে লাগলো। যেই না রিয়ার কাছে আসবে, রুহি, তোর সিটে গিয়ে বস, আমি বলছি। এই মেয়েটা যেন আর কথা না বলে, যা বলার তুই বল। আয়ান, আমার কিন্তু রাগ হচ্ছে। একটা অচেনা অজানা মেয়ে এসে আমাকে চুপ করতে বলছে, তুমি কিছু বলো। রুহি রাগে ফায়ার হয়ে এসে রিয়ার চুল ধরলো। একে অপরের সাথে মারামারি লেগে গেছে। একজনে বলছে, তোকে আজকে এখানে পুঁতে রেখে দিব। আরেকজনে বলছে, তুই আমার বাড়ি এসে আমাকে ধমক দিস, তোকে আজকে খাইছি। আহ, কি মজার না দৃশ্য। পরে কি হচ্ছে বুঝতে পেরে ছুটাতে গিয়ে দেখি দুজনে এক্সপার্ট, কেউ কাউকে ছাড়তেছে না। পরে রাগ করে ঠাস করে একটা রিয়ার গালে চর বসিয়ে দিলাম। একটা থাপ্পড়ে দুজনের ঝগড়া শেষ। রুহি হেসে হেসে সোফাতে গিয়ে বসলো। আর রিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর ওর চোখ দিয়ে টুপটুপ করে পানি বের হচ্ছে। ওর হাত পা গুলো কাঁপছে, চোখ দুটো লাল হয়ে গেছে। সরি রিয়া, ভুল হয়েছে। কি করে বসছি জানি না। আমি রিয়ার হাত ধরতে গেলে রিয়া ঝাড়ি মেরে দৌড়ে উপরে চলে গেল। হয়তো রুমে গিয়ে এখন কান্না করবে। আমি ধপ করে সোফার উপর বসে পড়লাম, মাথায় হাত দিয়ে বসে আছি। রুহি এড়ে আমার পাশে বসলে আমি দূরে সরে বসলাম। মেয়েটা কে আয়ান? তুই এখানে কেন আসছিস? মেয়েটা কে? দেখ, তোর কারণে ওকে থাপ্পড় মারছি। প্লিজ এমন কিছু করিস না যাতে আমাদের সংসার ভেঙে যায়। কি সংসার? কিসের সংসার? কার সংসার? রিয়া অবাক হয়ে দাঁড়িয়ে গেল। রুহি, তুই শান্ত হয়ে বস আর আমার কথাগুলো শোন। না, এরকমই বল। একটু আগে যার সাথে ঝগড়া করলি সে হচ্ছে রিয়া, আমার বউ। আর আমাদের বিয়ে হয়েছে কালকে। তুই বিয়ে করেছিস? হুম। আমাদের একটু বলার প্রয়োজন মনে করলি না? তুই নিজেই ঘর থেকে বের করে আবার বলিস তোকে কেন বলিনি। এখানে কেন আসছিস তুই, ওটা বল। তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? কিভাবে বলছি? হ্যাঁ, তুই অনেক পাল্টে গেছিস আয়ান। আমার আগের আয়ান শেষ হয়ে গেছে। রুহি কান্না করতে করতে চলে গেল। ও রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি মনে মনে ভাবতেছি, কোন জ্বালায় পড়লাম আল্লাহ জানে। সামনে কোন ঝামেলায় পড়ি। আল্লাহ সব ঝামেলা থেকে উদ্ধার করো। আমি আস্তে আস্তে রুমে গেলাম। গিয়ে দেখি রুমের দরজা খোলা। আমি ভয়ে ভয়ে রুমে ঢুকলাম। রিয়াকে দেখলাম বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কিছুক্ষণ পরপর হাতের উল্টো পৃষ্ঠা দিয়ে পানি মুছতেছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। বউ, এরকম করো না, আগে আমার কথা শুনো। না, তোর সাথে কোনো কথা নাই, যা আমার চোখের সামনে থেকে। সত্যি চলে যাব? যা, তোকে যেন আমার চোখের সামনে না দেখি। যাচ্ছি কিন্তু। আমি যাচ্ছি এবার। রিয়াকে তখনও জড়িয়ে ধরে আছি। রিয়া আমার দিকে ফিরে আমার গলা চেপে ধরলো। তুই অন্য একটা মেয়ের জন্য আমাকে মারলি, তোকে আজ মেরে ফেলবো। তাই নাকি? দেখি মারো, তোমার হাতে মরতেও রাজি আছি। মরার খুব শখ না? শুধু তোমার হাতে। রিয়া আমার গলা চেপে ধরলো।
যখন একটু জোরে চেপে ধরলো, মাটিতে লুটিয়ে পড়লাম। রিয়া আমার মাটিতে পড়ে যেতে নিলে আমাকে ধরে ফেললো। এরপর কোনো মতে বিছানায় নিয়ে গিয়ে ফেললো। আমি চোখ বন্ধ করে মরার মতো শুয়ে আছি। রিয়া আমার এই অবস্থা দেখে হাতের পালস চেক করতে লাগলো। এরপর বুকে কান দিয়ে দেখতে লাগলো, হয়তো বুঝতে পেরেছে আমি মরিনি। এরপর পানি এনে একটু করে আমার মুখে মারলো। দেখলো আমি চোখ খুলতেছি না। এটা দেখে রিয়া কান্না করে দিবে এমন অবস্থা হয়ে গেছে। আয়ান ওঠো, কি হয়েছে তোমার? আয়ান, আয়ান। আমার ডাকতে লাগলো আর কান্না করছে। আমার বুকের উপর শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এরপর মনে মনে ভাবলাম আর না কাঁদালেই ভালো। রিয়া আমাকে কতটা ভালোবাসে জানি না, তবে আমার থেকে বেশি ভালোবাসে। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। এরপর ওকে নিচে পেলে ওর উপরে উঠে বসলাম। এতক্ষণে বুঝতে পেরেছে আমি ভঙ্গ ধরছি। আমার জানটা অনেক কান্না করছে। দেখি চোখের পানিগুলো মুছে দিতে যাব, এমন সময় রিয়া আমাকে নিচে ফেলে আমার উপর রিয়া উঠে গেল। তুই অনেক ভং ধরতে জানিস, আমাকে অনেক কাঁদাতে জানিস, আমাকে কাঁদানো ছোটাচ্ছি। হঠাৎ রিয়া আমার মুখে কামড় দিয়ে বসলো। এরপর ঠোঁটে অত্যাচার শুরু করলো। রিয়া যেভাবে চুমু দিচ্ছে এগুলো চুমু না, আল্লাহ। এক হাতে বুকে চিমটি দিয়ে ধরছে, অন্য হাত দিয়ে আমাকে ধরে জোরে জোরে চুমু খাচ্ছে। মনে হচ্ছে আজকে আমি শেষ। আল্লাহ, আমার ঠোঁট ছেঁড়াবেড়া বানাই ফেলছে। রিয়া আমার উপর থেকে যখন উঠলো, ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত। আমি লাফিয়ে উঠে পড়লাম। এরপর আয়নার সামনে গিয়ে অবাক, আমার গালে রিয়ার দাঁতের ছাপ বসে গেছে, ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। আমার মোট কথা আমার মুখের 12টা বাজাই দিছে। রিয়ার দিকে তাকিয়ে দেখে হাসতেছে, মনে হচ্ছে কোনো বিশ্বযুদ্ধ করে বিজয় হয়েছে। আমি গালে হাত দিয়ে রিয়ার কাছে গেলাম। ওলে আমার বাবুলে, দেখি আমার জানের কি হয়েছে। আমার হাতটা গাল থেকে সরিয়ে দেখলো ওর দাঁতের ছাপ বসে গেছে। ব্যথা হচ্ছে না, অনেক মজা লাগতেছে। রাগ করছো নাকি? না, খুশি হইছি। রিয়া আমাকে টেনে ওর পাশে বসালো। দাঁড়াও, ভালো করে দিচ্ছি। এটা বলে টুপ করে আরেকটা চুমু দিল গালে। গালে হাত দিয়ে দেখতে লাগলো আর হাসছে। ভালো করে হাসো, এখন বাইরে গেলে সবাই হাসবে। যার ইচ্ছে সে হাসুক, তাতে তোমার কি? আচ্ছা সরো, রেডি করে দাও, অফিসে যাব। অন্য গালে আরেকটা দিব কামড়। না। তাহলে চুপ করে বসে থাকবে। অফিসে না গিয়ে করব কি? চলো আবার শুরু করি। আমার দিকে দুষ্টমি মার্কা চোখ দিয়ে তাকিয়ে আছে। না, এখন কোনো দুষ্টমি চলবে না, চলো ছাদে যাই। আরে ওখানে তো অনেক রোদ। ও, তাহলে চলো ঘুমাই, আসো। আবার ঘুমাবে? হুম। তুমি ঘুমাও, আমি তোমার জন্য দুপুরের লাঞ্চ তৈরি করব। তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার কাজ করবে, বুঝলে? আমি রিয়াকে নিয়ে কম্বলের ভিতর ঢুকে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমাইছি জানি না, তবে পাশে হাত দিয়ে দেখি রিয়া নেই। আমি উঠে পড়লাম। এরপর রুম থেকে বের হয়ে কিচেনে গিয়ে দেখি কোমরে শাড়ি গুজে কাজ করছে। আমি ওখানে যেতে কাজের মেয়েটিকে ইশারা করলাম চলে যেতে। আমি পেছন থেকে রিয়াকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? দেখছো না পাশে মানুষ আছে? ছাড়ো বলছি। থাকলে থাকুক, তাতে আমার কি? ছাড়ো বলছি। না। হাতে দেখো খুন্তি, একটা দেই। আরে না, তোমার একটা মাত্র লক্ষ্মী জামাই, তাকে মারবে? রিয়া পিছনে ঘুরে দেখলো মেয়েটা নেই, স্বস্তির নিঃশ্বাস ফেললো। দেখলে দেখুক, সমস্যা কি? হাতে কি দেখছো? যাও গিয়ে গোসল করে আসো, আমি খাবার রেডি করছি। এরপর গোসল করে এসে টেবিলে বসলাম। এরপর কাজের মেয়েটাকে দিয়ে রুহিকে ডাকতে পাঠালাম। রুহি এসে খাবার টেবিলে বসলো। দেখলাম চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, কিছুটা ফুলেও গেছে। আমার দিকে দেখো। খাবার খেয়ে নাও আগে। আচ্ছা দাঁড়াও, আমি খাইয়ে দেই, আর তুমি আমাকে খাইয়ে দাও। রিয়াকে আমার মুখের সামনে খাবার ধরতে রুহি যেটা করলো, রিয়া আর আমি অবাক হয়ে গেলাম। রিয়া আমার মুখের সামনে খাবার ধরতে রুহি রিয়ার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়া পাত্তা না দিয়ে আমাকে খাইয়ে দিল। এটা দেখে রুহি ওর প্লেট মাটিতে আছাড় মারল। আমি আর রিয়া হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি হয়েছে রুহি, আর এরকম করছিস কেন? এই মেয়ে তোকে খাইয়ে দিচ্ছে কেন? মানে কি বলতে চাইছিস? এই মেয়ে রিয়া নাকি টিয়া, ও তোকে খাইয়ে দিচ্ছে কেন? বোন, তুই শান্ত হয়ে বস। আমি তোর কোন কালার বোন লাগি? হ্যাঁ, এসব বলে লাভ নাই, তুই বস। না, শান্ত হতে পারতেছি না। রুহি, রাগ তুলিস না, যেটা বলছি সেটা কর। রুহি রাগে অন্যদিকে তাকিয়ে আছে। রুহিকে ধরে আমার দিকে করলাম। রুহি এরপরও অন্যদিকে ঘুরে যাচ্ছে। উঠে চলে যেতেই ঠাস করে একটা লাগাই দিলাম। চুপ করে, কি বলি শুনবি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি যখন তোদের বাড়ি গিয়েছিলাম মনে আছে? কেন গিয়েছিলাম জানিস? না, আমাকে ক্ষমা করে দে আয়ান। আমি তোদের এখানে এসে অনেক বড় ভুল করছি, চলে যাচ্ছি আমি। এটা বলে রুহি দৌড়ে বাহিরে চলে যাচ্ছে। আমাদের বাড়িটা শহর এলাকায়, তাই যা হওয়ার হলো।
রুহি দৌড়ে রোডের মাঝখানে চলে গেল। ওর পিছু পিছু আমি আর রিয়াও দৌড় দিলাম, কিন্তু রক্ষা করতে পারলাম না। সামনে একটা বাস আসছিল। রুহি, এটা করিস না প্লিজ। রুহি 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 আমাদের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে পানি পড়তেছে। ও মনে মনে ভাবতেছে, প্রিয়জনকে না পাওয়ার চেয়ে একেবারেই চলে যাওয়া ভালো। মরে গেলে মনে হয় সব কষ্ট দূর হয়ে যাবে। রুহি বাসের ধাক্কা খেয়ে অনেক দূরে ছিটকে পড়ল। আমি আর রিয়া জোরে রুহি বলে চিৎকার করে উঠলাম। রুহির কাছে দৌড়ে গেলাম। রুহি ছোট ছোট চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানিও পড়তেছে, আবার হাসতেছে। চিন্তা করিস না আয়ান, কাউকে আর চালাবো না, চিরতরে ঘুমিয়ে যাব। এরকম বলিস না রুহি, কিছু হবে না তোর। আমাকে বাঁচাতে চেষ্টা করিস না আয়ান, আমি মরতে চাই। না, তোকে আমি কিছুতেই মরতে দিব না। রুহি এক হাতে আমার গলা জড়িয়ে ধরে আর বুকে মাথা দিয়ে হাসতেছে। রুহির এই হাসির মানে কি তা আমার অজানা। আমি রুহিকে কোলে তুলে নিলাম। অ্যাম্বুলেন্স ডেকে রুহিকে হাসপাতালে নিয়ে গেলাম। রুহিকে ওটিতে নিয়ে গেল। আমি ফুপিকে কল দিয়ে বলে দিলাম, এখন অনেকের মনে হয়তো প্রশ্ন, রুহির তো বিয়ে হওয়ার কথা, এখানেই বা আসলো কেন? ফ্ল্যাশব্যাক, রুহির আর শুভর বিয়ের দিন। শুভর ফোনে একটি কল আসলো। ভাই কেমন আছেন? ভালো, আপনি কে? মনে করেন আপনার আপন কেউ। কথা না ঘুরিয়ে, কথা না পেঁচিয়ে কি বলার আছে বলেন। তা তো বলবই। দেখেন আমি খুব বিজি, কি বলার আছে বলেন। আপনার ফোনে একটা ভিডিও দিলাম, দেখেন। আর আমাকে কিছু বলতে হবে না, আপনি নিজেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটা বলে ওই অচেনা লোকটি কল কেটে দিল। এরপর শুভ ওই ইমোতে গিয়ে দেখে একটা অচেনা নাম্বার থেকে ভিডিও আসছে। এরপর শুভ যেটা দেখলো, ওর মন খুশিতে ভরে উঠল। মনে মনে বলে উঠল, পাইছি রুহি চৌধুরী। ভিডিওটাতে দেখা যাচ্ছে রুহি একজন মানুষকে মারতেছে। 4-5 জন লোকে একটা মানুষকে ধরে আছে, আর রুহি ওই মানুষটাকে জবাই করে দিছে। এরপর ওরা ওই ব্যক্তিকে রেখে পালিয়ে গেল। এদিকে শুভ থানার ওসিকে ফোন দিয়ে বলে দিল যা করার দরকার, এবং সাথে ভিডিও ও পাঠিয়ে দিল। এদিকে রুহির মোবাইলে একটা ভিডিও আসলো। ওর যা দেখলো, হাত থেকে মোবাইল পড়ে গেল। ও একটা লোককে খুন করছে। আর এটার ভিডিও বা কে করলো? রুহি বেনারসি খুলে নর্মাল কাপড় পরে চুপি চুপি ঘর থেকে বের হয়ে গেল। এরপর কি করবে ভেবে ঢাকার বাসে উঠে পড়ল। এরপর ওর বাবার মোবাইলে একটা মেসেজ দিয়ে দিল। ওখানে লেখা ছিল, বাবা আমি আয়ানকে ভালোবাসি, তাই ওর কাছে চলে যাচ্ছি। আর আমাকে কেউ খুঁজলে বলবে পালিয়ে গেছি। আমার জন্য তোমরা কেউ চিন্তা করো না। আল্লাহ হাফেজ। এরপর তো আপনারাই জানেন কি হলো। 2 ঘন্টা পর ডাক্তার বের হলো। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। এরপর ডাক্তার যেটা বলল সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সবকিছু কেমন যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আপনার পেশেন্টের অবস্থা তেমন ভালো না, আর আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করেছি, কিছুই হয়নি। বাকি সব আল্লাহর হাতে। ওনার হাতে বেশি জোর 2 ঘন্টা অথবা 3 ঘন্টা সময় আছে। আপনারা কথা বলতে চাইলে কিছুক্ষণ পর দেখা করে আসেন। আমি রিয়ার দিকে তাকালাম, দেখলাম ওর চোখে পানি। আমি কোনো মতে পা নাড়াতে পারছি না। ধপ করে চেয়ারে বসে পড়লাম। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তেছে। রিয়া এসে পাশে বসলো। এরপর কষ্ট করে উঠে আস্তে আস্তে রুহির রুমের দিকে পা বাড়ালাম। রুহির সারা মাথায় ব্যান্ডেজ দিয়ে পেঁচানো। আমি গিয়ে ওর পাশে বসলাম। এরপর ওর হাত দুটো আমার হাতে নিলাম। রুহি রুহি মিটমিট করে চোখ খুললো। আমি ওর দিকে তাকাতে পারছি না, কষ্টে বুক ফেটে যাচ্ছে। তোকে অনেক কষ্ট দিচ্ছি না, মাফ করে দে আমাকে। এরকম করে বলিস না, তোর কিছু হবে না। না রে, আমি অনেক খারাপ, অনেক অনেক খারাপ। আমার মতো মেয়ে দুনিয়ায় না থাকাই ভালো। রুহি, তুই কেন এরকম করতে গেলি? তুই জানিস না তোর সাথে কথা না বলে থাকতে পারি না। তুই অন্য কারো হয়ে গেছিস, আমি কি করে তা মানবো বল? তার থেকে না থাকাই ভালো। রুহির কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তা দেখে বোঝা যাচ্ছে। ভাবি কোথায়? এই তো। রিয়া এসে আমার পাশে দাঁড়ালো। আমি আপনাকে অনেক কষ্ট দিছি, প্লিজ আমাকে মাফ করে দেন। আমার কপালে লেখা ছিল না, এতে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনি কেন গাড়ি কাছে গিয়েছিলেন? আয়ান একটু এদিকে আয় প্লিজ, আমাকে একটু তোর বুকে নে না প্লিজ। আমাকে একটু বললে হতো। আমি রুহির মাথা আমার বুকের সাথে নিলাম, সাথে ওর কপালে একটা চুমু দিলাম। রুহি আমার দিকে তাকিয়ে আছে আর কান্না করতেছে। পাগলি, কান্না করছিস কেন? না, সুখে কান্না করছি। ভাবি আপনার হাতটা একটু এদিকে দেন। রুহি আমার হাত আর রিয়ার হাত এক করে দিয়ে, আমার কপালে ছিল না ভাবি,
জানেন, ছোট থেকে ওকে ভালোবাসতাম, কিন্তু সঠিক সময়ে বলতে পারিনি। আর যাই হোক, ওকে কখনো কষ্ট দিয়েন না। আর আয়ান, ভাবিকেও কখনো কষ্ট দিবি না, বুঝছিস? হুম। আয়ান। ডাক্তার ডাক্তার, একটু এদিকে আসেন, দেখেন রুহির কি হয়েছে। আমি চিৎকার করতে করতে রুহি আস্তে আস্তে নরম হয়ে আসলো। এরপর হাত ছেড়ে দিল। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এরপর ফুপি আর আঙ্কেল এসে রুহিকে নিয়ে গেল। ওকে দাফন করার পর বাড়ি চলে আসলাম। 2 বছর পর আমাদের একটা ছেলে হয়েছে, নাম আদ্রিয়ান। আমার ছেলেটা কি করে? বাবা, এখনো ঠিকমতো কথা বলতে পারে না, শুধু মা বাবা এই দুটো জানে। হামাগুড়ি দিয়ে আমার কাছে আসলো, এরপর আমার উপর উঠলো। আমরা বাবা ছেলে দুষ্টমি করছি, এমন সময় রিয়া আসলো। রিয়া ঘেমে একাকার, শাড়ির কোমরে গুজানো। যাও বাচ্চাটাকে গোসল করিয়ে আনো। কি আমি? তুমি ছাড়া কে তাহলে? আজকে শুক্রবার, একদিন ছুটি, এখানেও কাজ করতে হবে। যাও তাড়াতাড়ি। আচ্ছা। এরপর আমার কলিজার টুকরো বাবা ছেলে গোসলে ঢুকলাম। শালার এই পিচ্চি পানি পাইলে হইছে, পানি নিয়ে খেলা করতেছে। এরপর ওকে নিয়ে বের হলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুরতে ফিরতে সময় চলে গেল। রাতে খাবার খেয়ে বিছানায় ঘুমাতে গেলাম। আদ্রিয়ান মাঝখানে, রিয়া অন্য পাশে। আমি গিয়ে রিয়ার পাশে শুতে যাব, অমনি মায়ের একটাও নিচে পড়বে না, ওদিকে যাও। এরকম করতেছো কেন জান? ফাজলামি করো, যেটা বলছি ওটা করো। জি ম্যাম। আমাদের ঝগড়া দেখে আমার বাচ্চা ছেলেটাও হাসতেছে। দূর শালার, অন্যদিকে ফিরে শুয়ে আছি, কিছু বলতেও পারি না। আবার রাগ করলে নিজেকে ভাঙাতে হবে, একটাই সমস্যা, প্রেম করে বিয়ে করলেই হয়েছে। শালার বউয়ের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। রিয়া আর আদ্রিয়ান দুজনে হাসতেছে, আমি কানে আঙুল ঢুকিয়ে ঘুমিয়ে গেলাম।